একটা টিচার এবং একটা বিজনেসম্যানের মধ্যে এইটুকুনি পার্থক্য। প্রত্যেকটা ইনস্টিটিউশনের মালিক চায় যে তাদের আন্ডারে যারা কাজ করছে তারা একটা মেশিনের মতন কাজ করুক। যেই টিচার এখনো পর্যন্ত ঘুরে ধরে পড়াচ্ছে সেই এগোতে পারবে না। খান স্যারের অনেক কথার সাথে আমি ডিসএগ্রি করি। অনার্সের ভবিষ্যৎটা খারাপ। তো যারা দেখছে যে 26,000 চাকরি গেছে, তারা কি আর অনার্স পড়তে আসবে? একজন এডুকেশনাল এডটেক প্ল্যাটফর্মের মালিক আছে, সে আমার থেকে মাত্র 3 বছরের বড়, সে 32,000 কোটি টাকার মালিক। আমরা যে মাঝে মাঝে সরকারকে ক্রিটিসাইজ করি যে ট্রাম্প আসছে, দেখো সব বস্তিগুলো ঢেকে দিয়েছে, জাঁকজমক করে দেখাচ্ছে। আমরা তো ছোট মাপে সেই কাজটাই করছি, প্রত্যেকটা মানুষ সেই কাজটাই করে। যখন বাড়িতে কোনো আত্মীয় আসে, এখন নতুন লোক আসে, সে তার সমস্ত আবর্জনা যেগুলো ফেলে রেখেছিল একটা ঘরে গিয়ে ডাম্প করে দেয়। যারা যারা চাকরি পায়নি, যাদের অ্যাপয়েন্টমেন্টটা চলে এসছে বাট তারা জয়েন করতে পারেনি, তাদের পাশে গিয়ে কি যারা চাকরি করছিল তারা দাঁড়িয়েছিল? শিক্ষক এই শব্দটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি অপরিপূরক শব্দ। এই মুহূর্তে এই অপরিপূরক কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কারো কাছে এটি এখন ভয়ানক, যে আগামী দিনগুলোতে কিছু শিক্ষকের জীবনে কী হতে চলেছে সেটা অনেকেই জানে না। থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকে আমাদের যিনি গেস্ট তিনি একজন শিক্ষক, যদিও বা তিনি সরকারি শিক্ষক নন। তিনি একজন ম্যাথের মানে অঙ্কের টিউশন শিক্ষক। তার সাথে তিনি একটি বড় কোচিং সেন্টারও পরিচালনা করেন, যার নাম হলো অয়ন চক্রবর্তী ক্লাসেস। আজকে আমাদের রাজ্যের শিক্ষকের অবস্থা নিয়ে যেমন আলোচনা হয়েছে, ঠিক তেমনি আলোচনা হয়েছে শিক্ষা বা এডুকেশন যে একটি ব্যবসা, কীভাবে সেই ব্যবসাটা একটা নোংরা পর্যায়ে যাচ্ছে সেই নিয়ে আজকে পুরো পডকাস্টে আলোচনা। শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, আপনারা যারা পডকাস্ট দেখছেন বা আমাদের চ্যানেলে ভিজিট করছেন, তাদের মধ্যে প্রায় 92% মানুষ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। তো সবার কাছে অনুরোধ, প্লিজ যদি পডকাস্টটি ভালো লাগে বা আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় যে আমাদের পডকাস্ট থ্রু কারো উপকার হতে পারে বা কারো শিক্ষা হতে পারে বা কারো নলেজ বাড়তে পারে, তো অবশ্যই শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। এই আবহাওয়াতে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাংলায় শিক্ষকতা তুমি যেটা করছো সেটা কতটা সেভ মনে হচ্ছে এই আবহাওয়ায়? দেখো, আমি যে শিক্ষকতা করি না সেটা সেফ, কারণ আমি বাড়িতে বসে পড়াই, বুঝতে পারলে? আচ্ছা, সেই দিক দিয়ে দেখতে গেলে আমি একটু সেফ আছি। এবং শিক্ষকতার দুটো ভাগ হয় আমার মনে হয়, একটা হচ্ছে প্রাইভেট টিউশনই, একটা হচ্ছে গভর্নমেন্ট চাকরি। তো যারা প্রাইভেট টিউশন করছে তারা সেফ আমার মনে হয় পার্সোনালি। এবং কেন আমি এই প্রাইভেট টিউশনটা বেছে নিয়েছি তার মেন কারণটা হচ্ছে এখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হয় প্রতি সময়, যেটা কিন্তু স্কুলে গভর্নমেন্ট চাকরিতে প্রমাণ না করলেও চলে। মানে আমার সব থেকে খারাপ ব্যাপার ওটাই লাগে যে সাপোজ আমি গভর্নমেন্ট চাকরি করছি, আমি গভর্নমেন্ট শিক্ষক, আমার পাশে একজন গভর্নমেন্ট শিক্ষক, সে কোনো পরিশ্রম করে না, সে ক্লাসে গিয়ে সিলেবাস শেষ করে না, যেটা অলরেডি সব জায়গাতে হচ্ছে। বাট আমি একদম দায়িত্ব নিয়ে সিলেবাস শেষ করি, সব কিছু করি। আলটিমেটলি আমি যদি টাকার রেসপেক্টটা দিতে চাই, আমরা দুজনেই কিন্তু মাসে শেষে সেম টাকা পাচ্ছি। হ্যাঁ, ছাত্রদের ভালোবাসা অবশ্যই বেশি পাবো আমি, বাট আলটিমেটলি আমি যদি দেখি যে টাকাটা কে কী পাচ্ছে না পাচ্ছে, আমি যদি টাকার ব্যাপারে ভাবি তাহলে আমি সেই একই টাকা পাচ্ছি। এখন যেহেতু ইন্টারনেট টাইম, তুমি যদি ইউটিউব বা আদার্স চ্যানেলগুলোতে নিজের এই শিক্ষার প্রসারটা সরাতে পারো, তবে আমার মনে হয় যে একজন নর্মাল গভর্নমেন্ট জবের থেকে তোমার ইকোনমিক্সটাও অনেকটা স্ট্রং হবে। এবার ইকোনমিকের থেকেও ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো যায়। একদম, এটা হচ্ছে মেন কথা। আমার পার্সোনালি মনে হয় যে একটা শিক্ষক না, যে শিক্ষক যে নিজেকে শিক্ষক বলে মনে করে, অবশ্যই সবার টাকা দরকার, আমারও টাকা দরকার, সবারই টাকা দরকার। বাট শিক্ষকতা এমন একটা পেশা যেখানে এখনও যারা অরিজিনাল শিক্ষক তারা টাকার থেকেও বেশি ভাবে যে আমি কতজনের কাছে পৌঁছাতে পারলাম। এই জন্য এখনো পর্যন্ত ইউটিউবে কেউ কেউ ফ্রিতে পড়ায়, কোনো আশা ছাড়া, একদম কোনো আশা ছাড়া। তারা চায় যে আমাকে লোকে চিনুক। আর শিক্ষকতা হচ্ছে এমন একটা পেশা, কেউ যদি শিক্ষককে একটু বার খাইয়ে দেয় না, স্যার আপনি দারুণ পড়ান, ও সেই ছাত্রের জন্য জান দিয়ে দেবে। আমার এটা পার্সোনালি মনে হয়। তো ওই দিক দিয়ে দেখতে গেলে অ্যাপ্রিসিয়েশনটা সব থেকে বেশি, যেটা গভর্নমেন্ট চাকরি করলে অনেক কম, ঠিক আছে। আর ওই জন্যই প্রাইভেট টিউশনি, এবং প্রাইভেট টিউশনি যেহেতু আমি অনলাইনে করছি এবং মাঝে মাঝে অফলাইনে গিয়ে পড়াই, তো আমার ক্ষেত্রে সেফ, ঠিক আছে। আমি জানি যে আমি মেরিটে খেলছি। এই যে কালিমালিত্য হচ্ছে পুরো শিক্ষক সমাজটাই, সেখানে কোনো না কোনো জায়গায় তোমার প্রভাব পড়ছে বা তোমার পিছনে সেই প্রভাবটা থেকে যাচ্ছে? আমার এটা পার্সোনালি মনে হয় না, কেননা টিচার না একটা ইন্ডিভিজুয়াল মানুষ, ঠিক আছে। যখন কোনো টিচার কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত না, নিজের অর্গানাইজেশনের সাথে যুক্ত, তখন তার কালিমালিত্য হওয়ার জায়গা নেই। মানে এরকম হবে না যে ওই টিচারটা বাজে বলে লোকে আমাকেও বাজে বলছে, কারণ আমার 1000 ভিডিও ইউটিউবে আছে। আমাকে বাজে বলার আগে কেউ একজন দেখে নেবে যে এই লোকটা কি পড়ায় কি না পড়ায়। সুতরাং
কালিমালিপ্ত হওয়ার কোনো জায়গা নেই এখানে। হ্যাঁ, অবশ্যই কালিমালিপ্ত কীভাবে হবে, এই যেমন এখনও পর্যন্ত সবাইকে শুনতে হয়, গভর্নমেন্ট টিচারদের শুনতে হয়, তোদের স্কুলে কী পড়ায় জানা আছে, ঠিক আছে, হ্যাঁ সিলেবাস শেষ করে না, টিচাররা 15-20 মিনিট 30 মিনিট পরে ঢুকছে ক্লাসে। আমরা আমাদের স্কুলে দেখেছি যে টিচাররা 45 মিনিটের ক্লাসে 40 মিনিটে ঢুকছে, লাস্ট 5 মিনিটে টেবিলের উপর বসলো, একটা অঙ্ক দিল, চলে গেল তারপরে। তো এই জন্য তো অবশ্যই কালিমালিপ্ত হচ্ছে ব্যাপারটা পুরোপুরি। তোরা তো গভর্নমেন্ট স্কুলে চাকরি করিস, তোদের কি প্রেশার আছে জানা আছে, কিন্তু যারা অরিজিনালি নিজের ডিউটি পালন করতে চায় তাদের যে সত্যিই প্রেশার আছে সেটা লোকে বুঝতে পারে না। সরকারি শিক্ষক যিনি স্কুলে পড়াচ্ছেন এবং কিছু সংখ্যার ছাত্রদের মধ্যে পড়াচ্ছে, আর তুমি সেখানে দাঁড়িয়ে তোমার অনেকটা স্পেস নিয়ে আছো, তোমার আলাদা উপলব্ধি কী হয় যে তোমার যে ছাত্র তোমাকে আলাদা করে অ্যাপ্রিসিয়েট করা বা আলাদা অভিজ্ঞতা, সেটা কীরকমভাবে নিজেকে মানে তুলে ধর বা নিজেকে বুঝতে পারো? ব্যাপারটা হচ্ছে আমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, আমি একটা কলেজে পড়াতাম আর কি, প্রাইভেট কলেজে। তো প্রাইভেট কলেজে পড়িও প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো যে আমি রুলসের মধ্যে থাকতে পারবো না। আমাকে যে রুলসের মধ্যে বলছে না, আমি সেই রুলসের মধ্যে পারবো না থাকতে। আমাকে যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিচ্ছে, আমি জানি যে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে ছাত্রদের কোনো ভালো হবে না। যদি ভালো হতো আমি করতাম, আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। বাট ইনস্টিটিউশনে কিছু রুলস থাকে যেটা কারোরই ভালোর জন্য হয় না, না টিচারের ভালো হচ্ছে না স্টুডেন্টের ভালো, ভালো কার হচ্ছে। আলটিমেটলি প্রত্যেকটা ইনস্টিটিউশনের মালিক চায় যে তাদের আন্ডারে যারা কাজ করছে তারা একটা মেশিনের মতন কাজ করুক, যাতে আলটিমেটলি কিছুদিন পরে একটা কথা আছে না যে একটা কাজ যদি তোমার টানা 21 দিন ধরে করো, সেই কাজটা তোমার ভিতরে ঢুকে যায়, একদম অভ্যাসে পরিণত হবে। আমি তো 18 দিন পরে আর কাজটা করতেই পারি না। সো আমার 21 দিন অবধি যাওয়ার কোনো মানে যেতে পারিনি আমি আজ পর্যন্ত কোনো দিন। আমি তার আগেই গেমটা বুঝে গেছি যে এবার কিন্তু আমি পুরোপুরি একটা রোবটে পরিণত হচ্ছি, তার আগেই কেটে পড়ো বস। সো আমি আমার ইনস্টিটিউশনে যারা আমার এখানে কাজ করে, আমি তাদের কোনো রুলস দিই না। আমি এটা বলি না যে এটা হোমলি এনভায়রনমেন্ট, আমি বলি যে হ্যাঁ তোমরা এখানে কাজ করতে এসছো, বাট এরকম কোনো সেট অফ রুলস নেই। আমি দেখি যে আগের দিন যদি ওদের 9টা অবধি ডিউটি, সাপোজ কেউ যদি আগের দিন 9:30টায় বেরোয়, আধ ঘন্টা আমাকে বেশি দিয়েছে, পরের দিন সে যদি 15 মিনিট পরে আসে, আমার কোনো যায় আসে না, বিকজ আমি জানি যে ও আগের দিন আমার জন্য 8 ঘন্টা বেশি দিয়েছে, তার জন্য তো আমি এক্সট্রা পে করছি না। তো পরের দিনও 15 মিনিট পরে এসছে, তাতে আমার কী সমস্যা? মানে ওভারঅল তুমি চাইছো ছাত্রদের ভালো। এক্স্যাক্টলি। ও যদি 15 মিনিট থেকে আধ ঘন্টা পরে এসে ও পুরো কাজটা কমপ্লিট করে দেয় এবং ছাত্রদের তাতে ভালো হয়, আমার কোনো সমস্যা নেই। আমি এরকমভাবে কোনো দিন সেট অফ রুলস দিতে পারবো না যে তোমাকে 11টা দিকে আসতে হবে, তুমি 11:15 আসো না, কোনো সমস্যা নেই, বাট তুমি কি কাজটা ভালো করে করছো, ব্যাস আমার কাছে ওটাই ম্যাটার করে। সেটা আমি মিস করছিলাম আমি যে ইনস্টিটিউশনে ছিলাম, এবং সেখানে প্রচুর পলিটিক্স হ্যান ত্যান আছে, আলটিমেটলি লাভের লাভ কিছু হয় না। তো ভাবলাম যে আমি এটাই করবো। আর বাই দ্য ওয়ে আমি এই চাকরিটা করেছিলাম বিয়ে করার জন্য। কেন মানে আমি আমার ওয়াইফও চাইনি, আমার শাশুড়ি শ্বশুর আমার বাবা কেউ চাইনি, খালি ছিল মা, যে বাবা আমি তুই তোকে বিয়ে দেবো, তুই তো বিয়ে করবি, তো কি বলবো কি করিস। এইটা আমাদের একটা বড় এবার এফেক্ট কিন্তু এই আমাদের বাংলায়, হ্যাঁ বাংলা আমার মনে সব জায়গায় যে ছেলে বিয়ে দেবো বা ছেলে বিয়ে করবে, ছেলেকে কি বলবে, মানে যখন জিজ্ঞেস করবে যে ছেলে কি করে কি বলবে, মা তো ইউটিউব দেখাতে পারবে না, ফেসবুক দেখাতে পারবে না। যখন কেউ জিজ্ঞেস করে বলবে এই না দেখুন আমার ছেলে ইউটিউবে, বা আমার ছেলে এত। সব থেকে বড় কথা, এখন ইউটিউব যে এত ভালো কেরিয়ার হয়, সেটা হয়তো লাস্ট 2-3 বছর মানুষ না। আমার কিন্তু ইউটিউবটা কেরিয়ার না, অ্যাকচুয়ালি ওই যে তুমি বললে যে দেখাবে যে আমার ছেলে ইউটিউব পড়ায় বা টিউশনি পড়ায়, সেটা যে কেরিয়ার ভালো হতে পারে বা ভবিষ্যতে হতে পারে, সেটা কিন্তু মানুষ হয়তো 2-3 বছর আগে বুঝেছে। এবং সব থেকে বড় কথা, যদি গ্রামগঞ্জের দিকে যাও, এখন অনেক মানুষ জানেই না যে এখান থেকে আমার মধ্যে কেউই বোঝেনি। আমার কারণে জানি মনে হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় বলতে পারি কেউ বোঝেনি, এখন অব্দি কেউ বোঝেনি। আচ্ছা, সবাই আপোষ করে নিয়েছে, বাড়ির লোকেরা বাড়ির লোকেরা আপোষ করে নিয়েছে যে ঠিক আছে করছে 5 বছর 6 বছর ধরে বলেছি করছে, করুক। আমার মাও আপোষ করে নিয়েছে। আমি কত স্টুডেন্ট পড়াই আমি কোনোদিন বলবো না, বাট আমি যেই পরিমাণ স্টুডেন্ট পড়াই সেই পরিমাণ স্টুডেন্ট হয়তো ওয়েস্ট বেঙ্গলের 1%ও না, মানে 0.01% টিচাররা পড়ায়। আমি বলছি এটা, ঠিক আছে? তো তাতে কোনো যায় আসে না। আমার মা এখনও বলবে যে আমি যদি না থাকি তারপর তোর কি হবে, খুব চিন্তা। আমার ব্যাংক ব্যালেন্স কিছু তাদের নিয়ে যায় আসে না, খালি একটাই কথা। তো ওই জন্য মার কথা রাখার জন্য বলেছিলাম যে বাবু আমি কি বলবো, আমি তখন বিয়ের 1 বছর আগে থেকে হন্যে হয়ে চাকরি খুঁজি। মানে ইনফ্যাক্ট আমি বলছি আমি খুব ইংরেজি ভালো বলতে পারি না, আমার ইংলিশ স্পিকিংয়ে প্রবলেম আছে। তো একটা স্কুল আমি নাম নেবো না, সেখানে 15,000 টাকার একটা চাকরি ছিল। আচ্ছা, তখন করোনা পিরিয়ড, ওরা অনলাইনে ইন্টারভিউ নিয়েছে এবং ইন্টারভিউতে ইংলিশে কথাবার্তা বলছে, যেটা হয় আর কি, ইংলিশ মিডিয়ামে তোমাকে ইংলিশে কথাবার্তা বলতে হবে। আমার এখানেও মনে হয় যে এটা একটা পুরো স্ক্যাম চলছে, ঠিক আছে?
আমি কলেজে পড়িয়েছি, সেটাও পুরোপুরি একটা প্রাইভেট কলেজ, অনেক অবাঙালি ছাত্রছাত্রী ওখানে আছে, আমি হিন্দিতে পড়িয়েছি, যেখানে আমি ইংলিশ বলতে পারি না। সো এটা না খুব একটা ফালতু জিনিস, যেটা ইংলিশ স্পিকিং করতে হয় আর কি, আমার যেটা মনে হয়। তো আমাকে ইংলিশে কথাবার্তা বলতে হবে, সব কিছু জানার পরে বললো যে ইউ আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সো আই থিঙ্ক ইউ আর নট এলিজিবল টু ওয়ার্ক ইন দিস ইনস্টিটিউশন। আচ্ছা, হ্যাঁ, যে ঠিক আছে, আর কি করা যাবে। খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে আমাকে নিল না। তো তখন মা বললো যে দেখেছিস তুই একটু ইংলিশে কথাবার্তা প্র্যাকটিস কর। আচ্ছা মা, পারবো না, আমি পেরে উঠবো না, ঠিক আছে। তারপরে অন্য চাকরি ফাকরি খুঁজলাম, দেখলাম যে ভ্যাকেন্সি আছে একটা কলেজে, সেখানে অ্যাপ্লাই করলাম। এইচওডিকে প্রায় বলতে পারেন যে হাতে পায়ে ধরলাম যে স্যার আমাকে নিয়ে নিন। ও ভাবছে এরকম চাকরির দরকার আছে, আমি কি করে বলছি যে আমি বিয়ে করতে চাইছি, তাই এবার তারপরে বলতে পারছি যে আমার বিয়ে করতে হবে, আমার মা বলেছে, লোকে কীভাবে পাগল বলবে না। তো বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রির পরে আমরা 2 ফ্যামিলি মিলে ঘুরতে গেছিলাম, সেখানে ফোন এলো যে এরকম একটা পোস্ট খালি আছে, যে তুমি যদি চাও তুমি জয়েন করতে পারো। এবং যেই টাকায় জয়েন করেছি বিশ্বাস করুন কাউকে বলতে পারবো না, ঠিক আছে। তো তারপরে করার পরে যে বিয়ে ফিয়ে সব হয়ে গেছে, মোটামুটি 1 বছর হতে চায়, তারপর দেখলেন যে পলিটিক্স শুরু হয়েছে, আমার বেস্ট টাইম। এখন তো মা আমার বিয়ে ভাঙতে পারবে না, সুতরাং আমি হালকা করে একটু রিজাইন সরে যাই, ঠিক আছে। আচ্ছা, মানে তারপর তোমার নিজস্ব চিন্তাভাবনা শুরু? না, আমার বরাবরই ছিল চিন্তাভাবনা। আচ্ছা, আমি 2013 সাল থেকে টিউশনি পড়াই বাড়ি বাড়ি গিয়ে। 2013 সালে আমি প্রথম টিউশনি পড়ানো শুরু করি, ক্লাস 12-এর একটা ছেলেকে, মেয়েকে, আমার প্রথম স্টুডেন্ট। 2টো অটো চেঞ্জ করে যেতাম এবং পার মান্থ 600 টাকা পেতাম, ঠিক আছে। 2টো অটো চেঞ্জ করে যেতাম। এটা কোনো একদম মানে স্যাড স্টোরি ফরি না, আমার ওটা কোনোদিন স্যাড লাগেনি। মনে হয় যে আমি ওটা করেছিলাম বলে আজকে যেটুকুনি করতে পেরেছি আমি ওই জন্য পেরেছি। সো আমি 2টো অটো চেঞ্জ করে যেতাম এবং সেকেন্ড অটোটা আমি নিতাম না, কারণ সেকেন্ড অটো নিলে আমার কিছু থাকবে না হাতে আর, বুঝতে মাসের শেষে। এবং তারপরে গিয়ে পড়াতাম, কোনোদিন ঘড়ি দেখিনি পড়ানোর সময়। যদি সেই ছাত্রীটা দেখে এই ইন্টারভিউটা, সে জানে যে আমি কোনোদিন ঘড়ি দেখিনি। 3 ঘন্টা 3.5 ঘন্টা। শিক্ষকরা তো একদম ঘড়ির কাটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে করে, সেখান থেকে তুমি ঘড়ি না দেখে নিজের মতো করে পড়িয়ে। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে টিচার এখনো পর্যন্ত ঘড়ি ধরে পড়াচ্ছে সে এগোতে পারবে না। এটা আমি যদি ব্লান্টলি বলি তো বলি, এগোতে পারবে না। আমি বলছি এই শিক্ষকতাটা এই কারণেই লোকজন রেগে যায়। খান স্যারকে তো সবাই চেনে, একদম। খান স্যার অনেক কথাবার্তা বলেছে, খান স্যারের অনেক কথার সাথে আমি ডিসএগ্রি করি, কিন্তু আমি প্রচুর কথার সাথে এগ্রিও করি। খান স্যার একটা কথা বলেছিল যে তোমাকে যদি একটা কাজ করার জন্য কেউ 100 টাকা দেয়, তুমি তাকে 500 টাকার কাজ করে দাও। দামি কথা। এবং এটা খান স্যারের কাছ থেকে আমি জানতাম না, যে এই কথাটা খান স্যারের শোনার আগে থেকেই আমি অনেক বছর ধরে করি, মানে অলরেডি অ্যাপ্লাই করছি অলরেডি। এবং এটা আমার ভেতরেই ছিল, আমি খুব মহান ব্যক্তি না, ঠিক আছে, কিন্তু এটা আমার ভেতরেই ছিল যে আমাকে যেই টাকাটা দিচ্ছে, বিকজ আমি টিচিংটা খুব ভালোবেসে পড়াতাম, আর যখন স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করতে বার খেয়ে যেতাম। এই জিনিসটা যে তুমি ভালোবেসে পড়াতে বলে তুমি ঘড়ি টাইমটা দেখতে না, আর যারা মাস গেলে কত টাকাটা আমার অ্যাকাউন্টে আমার কাছে আসবে এইটা মেনে করে, তারা আমার মনে হয় ঘড়ি দেখে করে। আমি সমালোচনা করছি না, বাট আলাদা আলাদা মাইন্ডসেট আর কি পড়ায়। এবার আমি সেটাও বলছি না যে ঘড়ি দেখে পড়ালেই সে ভালো পড়াবে। একজন নিজে 4 ঘন্টা ধরে পড়াচ্ছে, সে স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাচ্ছে, সেটাও না। মানে কেউ হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়িয়েই ফাটিয়ে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। বাট আমার কথা হচ্ছে, যখন কারোর দরকার আছে যে না আমি এই জায়গাটা বুঝতে পারছি না, বা কোনো উইক স্টুডেন্ট, তাকে সময় দেওয়াটা কোনো খারাপ না, এটা আমি বরাবর মেনটেন করেছি। সো ঘড়ি থেকে আমি কোনোদিন পড়াইনি, আমি 600 টাকা করে পেতাম এবং তার বাড়ি থেকে আমি পড়াতাম, একদম তাকে পড়িয়েছি পুরোপুরি। তারপর আমার পড়ানোর জার্নি শুরু। আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি পড়াবো, পড়ানোই আমার কেরিয়ার হবে, ঠিক আছে। আমি একসময় ভেবেছিলাম যে কলেজের প্রফেসর হবো, এবং ওটাই ভেবেছিলাম। তার আগে আমি ইঞ্জিনিয়ারিং করতে ঢুকেছিলাম, 6 মাস পরে ছেড়ে দিয়েছি ইঞ্জিনিয়ারিং। আমি তো ইঞ্জিনিয়ারিং পড়লে তো আমি সেই আইটি জবেই থাকতাম একদম। তো আমি কোনোদিন ভাবিও নি যে আমি এই লাইনে আসবো। তারপর পড়াতে যখন দেখলাম যে আমার খরচা চালাতে গেলে আমার পড়াতে হবে, কেননা কলেজের ইয়ারের ফিস বলো বা টিউশনির টাকা বলো, সমস্ত আমাকে ওখান থেকেই দিতে হবে। তো আমি পড়ানো শুরু করলাম, পড়াতে ভালো লেগে গেল এবং মনে হলো যে আমি এটাই করতে চাই, এরপরে আমার কোনো কিছু অপশান নেই। তো 2018 সালে আমার নিজের কোচিং সেন্টার আমি শুরু করি। তোমার কোচিং সেন্টার নামটা বলো সবাই। আমার কোচিং সেন্টার নাম আমার নামেই, আমি না নাম দেওয়ার সময় পাইনি আর। তো আমার কোচিং সেন্টার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী ক্লাসেস। সময় পাওনি কেন বলো, সেই গল্পটা একটু শুনি আগে। ব্যাপারটা হচ্ছে, যখন কোচিং সেন্টার খুলি ওরকম নাম ফাম দিয়ে কিছু ভাবিনি। আচ্ছা। আমি পড়াই এবং তার আগে আমি একটা কোচিং সেন্টার আন্ডারে পড়াতাম। ও
সেখানে পড়াতে পড়াতে ওনারের সাথে ঝামেলা হয়ে যায়, যেটা বলেছি আমি, আমারই ভুল, মানে আমি কোনো রুলসে থাকতে পারি না, এটা তার একদম ভুল না, বিশ্বাস করো, মানে আমি কালপ্রিট। আমি যদি বলতে চাই যে হ্যাঁ আমারই দোষ, আমি কোনো রুলসের আন্ডারে থাকতে পারি না, এটা আমার প্রবলেম, আমি কি করব, ঠিক আছে? এখন তো আমি গলা দড়ি দিতে পারবো না, আমি পারি না, তো কি করবো আমি? তো আমি সেখান থেকে বেরিয়ে আসি, সেও খুব রেগে যায়, খুব ভালো মানুষ, এখনও আমার সাথে তার সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। বাট বেরিয়ে নিজের কোচিং খুলি, যখন নিজের কোচিং খুলেছিলাম ভেবেছিলাম যে 10 জন স্টুডেন্ট হবে না। প্রথম বছর পরে আমি জানতাম না যে আমার সেই কোচিংয়ে পড়াতে পড়াতে নামটা এমন ছড়িয়ে গেছিলো, আমি প্রথম বছর শুরু করি 130 জন দিয়ে। ওয়াও। সো আমার কোচিং সেন্টার, নিজের কোচিং সেন্টার স্টার্ট হয় 130 জন দিয়ে। এটা আমার মনে হয় যে এই 2013 সালে যে আমি বাড়ি বাড়ি গিয়ে পড়াতাম 600 টাকার দুটো চেঞ্জ করে যে শুরু করেছিলে, ওটার তার ফল একদম। এটা আমার পার্সোনালি মনে হয়। এটা আমার মনে হয় তুমি অ্যাজ এ টিচার প্রত্যেক ছাত্রছাত্রী বা প্রত্যেক কেরিয়ারে যারা কেরিয়ারের জন্য ছুটছে তাদের কাছে একটা বড় এক্সাম্পল দিচ্ছ যে মানে শুরুটা যে কোনো জায়গা থেকে করতে হবে। আর আমার না লজ্জা শরম নেই, আমি এখনো পর্যন্ত যদি আমার, এখন তো মোটামুটি আমার কারো কাছে গিয়ে হাত পাততে হয় না, তবু যদি মনে হয় যে না কোনো জায়গায় গিয়ে আমি একটা নতুন কিছু শুরু করতে পারবো, সেটা আমি করি। এর ব্যাপারে আমি পরে বলবো, আচ্ছা এখনই বলি। বলো না। আমি অনার্স পড়াই। আচ্ছা। সারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের আমি অনার্স পড়াই, ম্যাথামেটিক্স অনার্স পড়াই। আমার কোচিং সেন্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্সের পাস, মানে মাইনর যারা পড়ে আর কি, তাদেরও টিচার আছে। আমার স্টুডেন্ট বেশ ভালো আছে। সাডেনলি মনে হলো যে অনার্সের ভবিষ্যৎটা খারাপ। কখন মনে হলো? এই যে 26,000 চাকরি গেল, একটা স্টুডেন্ট, গ্রামগঞ্জের স্টুডেন্ট বা মফস্বলের স্টুডেন্ট অনার্স কখন পড়ে? মফস্বলের দিকে তুমি দেখবে যে তাদের ইচ্ছাই থাকে যে আমি একটা স্কুল টিচার হবো। এবং সবথেকে এই প্রবণতাটা আমাদের ওই জন্য খুব বেশি, যে আমরা উচ্চমাধ্যমিক দেন গ্র্যাজুয়েশনে একটা অনার্স নিয়ে আমরা টিচার, এইটা। এবং টিচারদের না একটু কম ইনকাম করলেও সম্মানটা খুব বেশি। ওই যে মফস্বলের দিকে ইচ্ছাটা আছে, এখনো আছে, মানে আমাদের সময় তো ফাটিয়ে ইচ্ছা ছিল, এখনো আছে যে একটু টিচার, সরকারি স্কুলের টিচার হলে ব্যাস আর কোনো চিন্তা নেই। তো যারা দেখছে যে 26,000 চাকরি গেছে, তারা কি আর অনার্স পড়তে আসবে? আসবে না। এখন মনোবলটাই ভেঙে যাবে। কোন আশাতে তারা আসবে অনার্স পড়তে? সো আমার মনে হলো যদি অনার্স পড়তেই না আসে তাহলে আমার কি হবে? আচ্ছা, আমি সেলফিশ একটু, আমি তো আমারটা দেখবো নাকি, দেখবো অবশ্যই। তখন আমার কি হবে? তো আমি বললাম যে আমি এবার সুইচ করব। সুইচটা এরকম না যে একটা সুইচ বন্ধ করে একটা সুইচ চালু করলাম, না এরকম না। লাইটের সাথে তো পাখাও চলে, দুটো সুইচই অন করা থাকে। তো আমি এই বছর ক্লাস 11 পড়ানো শুরু করলাম, এবং আমার সেকেন্ড যে ইউটিউব চ্যানেলটা পুরোপুরি ক্লাস 11-12কে ডেডিকেটেড। ওকে। এবং আমি ভাবলাম যে একটা অফলাইন ব্যাচও রাখা যায়। আমি দিনে 11 ঘন্টা 12 ঘন্টার মতন পড়াই। হ্যাঁ, আমার দিনে প্রত্যেক দিন 4-5টা ক্লাস থাকে, প্রত্যেক দিন। খালি আমার থাকে, আমার আলাদা টিচার্সদের তো আছেই, ঠিক আছে? সো আমি ডিসাইড করলাম যে যতই ক্লাস হোক না কেন আমি 2টো দিন দেবো যেখানে আমি অফলাইনে গিয়ে পড়াবো। সো একটা ক্লাসে আমি 150-200টা স্টুডেন্ট পড়িয়ে আমি এখন যেই ব্যাচটায় পড়তে যাই ক্লাস 11-এর জন্য, যেখানে আমি 11-এ কেউ চেনেই না আমাকে, বলতে পারি, সেখানে মাত্র 22 জন পড়ে। এবং লোকে বলে, মানে আমাকে একটা টিচার বলছে, তুই কী করে করছিস সেটা? তুই প্রথম কথা তুই সময় বের করছিস কীভাবে? আর সেকেন্ড কথা, এতগুলো ছাত্র একসাথে দেখে দেখে তো একটা টিচারের মাইন্ডসেট হয়ে যায় যে আমার যে কোনো ব্যাচে এরকমই ছাত্র থাকবে, তুই এইভাবে কী করে শুরু করছিস? এবং এটা এখন 22 জন হয়েছে, প্রথম দিন 5 জন ছিল, আরও টাফ। সো আমি 8-9 বছর ধরে এতগুলো ছাত্রছাত্রী পড়িয়ে অনার্সের, আমি যখন 11-এ গেলাম 5 জন স্টুডেন্ট। এবং লোকে বলছে যে তুই কী কাজ করছিস ভাই, কিন্তু আমার কোনো এফেক্টই মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকবার আমাকে যদি নতুন কিছু শুরু করতে হয়, আমাকে তো এভাবেই শুরু করতে হবে, একদম, যেখানে কেউ আমাকে সাপোর্ট করবে না, আমাকে নিজে থেকেই শুরু করতে হবে। তো ওই শুরু করতে আমার ভয় লাগে না। এবার শুরু করার জন্য জায়গা দরকার, জায়গা পাওয়ার জন্য এমন একটা লোকের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, সেখানে আমার রিকোয়েস্ট করতে হবে যে আমাকে একটা জায়গা দাও এখানে। তো আমার রিকোয়েস্ট করতে কোনো লজ্জা নেই, আমি রিকোয়েস্ট করেছি, সেই লোকের ভালো বলে মনে হয়েছে, সেই লোক জায়গা দিয়েছে। ওই লোকের আগে আমি আরও 5 জনকে বলেছি, তারা খেদিয়ে দিয়েছে। তো আমার খেদানো খেতে কোনো সমস্যা নেই, হার মানা যাবে না। না, আমি কত লোককে ফোন করেছি যাদের কাছে হয়তো স্টুডেন্ট সংখ্যা আমার 1-এর 10 ভাগ, সাউথ কলকাতায় পড়ায়। কতজনকে ফোন করেছি, ও দেখা যাবে ফোন রেখে দিচ্ছে। আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে তো আরও তারা ভয় পেয়ে গিয়ে বলছে ভাই একে তো আনা যাবে না সাউথ কলকাতায়, এটা শেষ করে ফেলবে। আরে শেষ কেন করবো?
ওটা কোনো কথা হলো? একদমই কেউ কারটা নিতে পারে না। না, তুমি তোমার তুমি আমার সাউথে জায়গা তুমি, আমি হাওড়ায় গিয়ে ঠিক নিজের জায়গায় করে একদম। হাওড়া যাওয়ার পরে সাউথে আসবো। আর যে ভয় পাচ্ছে তার নিজের মধ্যে নিজের কোনো না কোনো খামতি আছে, এক্স্যাক্টলি, যার ফলে নিজের ভয় পায়। এখনো পর্যন্ত আমি টিচারদেরকে দেখি যে তাদের যদি স্টুডেন্ট ছেড়ে চলে যায়, সেই স্টুডেন্টদের সম্বন্ধে 5টা কথা অন্য স্টুডেন্টকে শোনাবে, ও তো ফালতু স্টুডেন্ট, দেখবো যে কোথায় যাবে, আবার তো এখানেই আসতে হবে। একবারও ভাবে না যে কেন বেরোলো। তুমি কোনদিন বলো না একটা কথা, সত্যি কথা আমি কি করে, দেখো এখানে মিথ্যা কথা বলে লোকে শুনে নেবে, এবং আমার কাছে যারা কাজকর্ম করে, যাকে আমরা যারা আমাকে হেল্প করে, তারা বলবে যে তো মিথ্যা কথা বলছে। যে আমার ম্যানেজমেন্টে আছে, যখনই কোনো স্টুডেন্ট বেরোয়, এরকম তো না যে আমি যুগ পুরুষ যে আমার কাছ থেকে কোনো স্টুডেন্ট ছাড়বে না। একদম পৃথিবীর সব থেকে ভালো টিচারের কাছ থেকে স্টুডেন্ট ছাড়ে, খান স্যারের কাছ থেকে স্টুডেন্ট ছাড়ে। একদম একদম। একটা মানুষ বা একজন শিক্ষক সবার কাছে ভালো হতে পারে না, কোনোদিন হতে পারে না। তো যখন কেউ ছাড়ে, যখন কেউ গ্রুপ থেকে লেফট করে যায়, আমাদের কাছে ছাড়া মানে গ্রুপ থেকে লেফট করে যাওয়া, অনলাইনে পড়ছে, লেফট করার পরে আমি সবার আগে বলি যে ম্যানেজমেন্টকে বলি যে একটা ফোন করে জিজ্ঞেস করছে কেন লেফট করছো, কারণটা কি, আমাদের তরফ থেকে কি ভুল হয়েছে। মা সরস্বতী ওপরে বসে আছেন, এই মুখ থেকে আমি একটাও মিথ্যা কথা বলছি না। আমাদের তরফ থেকে কি ভুল হয়েছে, আজ অবধি কোনো স্টুডেন্টকে রিকোয়েস্ট করা হয়নি যে তুমি পড়ো। ওকে, এটা কোনো ইগো না, আমরা তার ডিসিশনকে রেসপেক্ট করি। যদি কারোর ফিস টিস বাকি থাকে, তাকে বলা হয় যে ফিসটা দিয়ে লেফট করো ভাই, এটা তো আমার প্রাপ্য ভাই। একদম, আর তোমার পেশাও অবশ্যই তুমি ফিসটা দিয়ে লেফট করো, বাট লেফট করো না, বা দেখা যাবে যে তুমি যেখানে যাচ্ছ আবার এখানেই ফেরত আসতে হবে। আজ অবধি একটা স্টুডেন্টকেও আমরা বলিনি, বিকজ আমরা তার ডিসিশনকে রেসপেক্ট করি। সে ছাড়ছে কিছু ভেবেই ছাড়ছে। ইভেন সেখান থেকে তোমরা শিখছো, যদি কিছু তোমাদের খামতি থাকে এক্স্যাক্টলি শিখছো। গুড। আমাদের দরকার ডেটা, কত রকম ভাবে একটা স্টুডেন্ট ছাড়তে পারে। আমি যদি সেই ডেটা পেয়ে যাই, আমার স্টুডেন্ট ছাড়ার রেশিও যদি হয়, যদি আমি দেখি যে 100 জনের মধ্যে 2 জন ছাড়ছে, আমি ওটাকে একে নামিয়ে আনবো। আমার দরকার বস ডেটা। একদমই তাই। যে কত রকম ভাবে স্টুডেন্টের মাইন্ডসেট কিরকম চেঞ্জ হয়, আর যত জেনারেশন এগোচ্ছে স্টুডেন্টদের মাইন্ডসেট পাল্টাচ্ছে। তারা অনেক পেটি কারণে ছেড়ে দেয়। এখনকার জেনারেশনের স্টুডেন্ট অনেক ছোট ছোট কারণে ছেড়ে দেয় টিচারকে। আমাদের সময় টিচাররা মেরে ফাটিয়ে দিতে আমরা কিছু বলতাম না, পড়ছি ওখানেই পড়ছি। এখন মনে হয় যে আগে যেমন শিক্ষকদের ছাত্ররা সম্মান দিত, বা গার্জিয়ানরা যেভাবে শিক্ষকদের দেখতো, যেমন কি তুমি এইমাত্র বললে যে আগে পিটিয়ে, মানে আমাদেরও, মানে স্কুলে যেতাম মেরে প্রথমত ছালপাল তুলে দিত, বাড়িতে এলে মাকে দেখলে মা বলতো তুই কি করছিস বল। সবার আগে রেসপন্স ছিল তুই কি করছিস বল। আমি 2খানা জিন্সের প্যান্ট পরে পড়তে যেতাম। খুব মার খেয়েছে বলো। আজকে বলি মার খেয়েছি মানে, আমি ক্লাস 8-এ অঙ্কে 3বার 0 পেয়েছিলাম, আর আমি এখন অঙ্কেরই টিচার কিন্তু, এবং সেটা কিন্তু ছোটখাটো লেভেলের না, অনার্স লেভেলের, ম্যাথামেটিক্স অনার্সের। তারপর 11-12 পড়াই। 11-12টা খুব মানে বেসিক একটা লেভেল বলে আমার মনে হয়, তবে অনার্স লেভেলে তোমাকে নলেজ থাকতে হবে একদম, নাহলে ছাত্রছাত্রীরা শেষ করে দেবে, খেয়ে ফেলবে তোমাকে। এবার আমি ক্লাস 8-এ 3বার 0 পেয়েছিলাম অঙ্কে। আমি একবার এটা ফেসবুকে বলেছিলাম, বলছিলাম মার্কশিট দেখান। মার্কশিট কি করে দেখাবো? আগে আমি কমেন্টে রিপ্লাই করতাম, মার্কশিট দেখাবো কী হবে, পাগল নাকি? ক্লাস 8-এর মার্কশিট কে রাখে? বলছি আমি তো আমার ক্লাস 1-এর মার্কশিটও রেখে দিয়েছি। গুড ফর ইউ, তুমি রেখেছো, মানে আমার লাগবে না বলে আমি রাখিনি। আমি এখন কী করে মার্কশিট দেখাই বলুন তো একটু? আমি কী করে দেখাবো? ক্লাস 8-এর মার্কশিট কে রাখে? তাও আগে আমি বিএড করেছি, আমার বিএডের লাস্ট 2টো সেমিস্টারের মার্কশিট আমার এখনো বন্ধুর কাছে আছে। সেই বন্ধুর নাম অঞ্জন। তখন তো আমাদের কাছে স্মার্টফোনও ছিল না যে আমরা ছবি তুলে রেখে দেবো। হ্যাঁ, না, স্মার্টফোন আমার কাছে 2018 সালে এসছে। আচ্ছা, 2020 সালে আমি 19 সালে আমি বিএড পাস করেছি। আমার লাস্ট 2টো সেমিস্টারের মার্কশিট এখনো ওর কাছে, এবং আমি চাই যে যাতে আমার কোনোদিন মার্কশিটটা আনতে না হয়। মার্কশিটটা আনছি মানে আমি কোনো জায়গায় অ্যাপ্লাই করছি। ঠিক তাই। আর যাতে সেই পরিস্থিতি কোনোদিন না আসে, ভগবান আমাকে এইটুকুনি শক্তি দিক, এতে সারা জীবন মার্কশিটটা ওটা। সেটা তোমাকে আনতে হবে না, কিন্তু দুটো জিন্স পরে যেতে, সেটা হ্যাঁ ওটা বলছি। হ্যাঁ, তো 2খানা জিন্স পরে যেতাম, মানে জানতাম যে মার খাবো আজকে। তো একটা জিন্স ছিল 3/4, হাঁটুর নিচ অব্দি কভার থাকতো, একটা জিন্স পুরোটা, কারণ যেহেতু জিন্সটা চুজ থাকতো না, তো 2টো জিন্স পরা যাবে না, 3/4 একটা ফুল। তাও এরকম জায়গায়, এইসব জায়গাতে মোটামুটি দাগ হয়ে থাকতো, ঠিক আছে, এমন স্যার পেটাতো। এবং আমি ওই স্যারের জন্যই অঙ্ক শিখেছি। আজকে আমি যেটুকুনি হতে পেরেছি, আমি ওই স্যারের জন্যই হতে পেরেছি। ওই স্যারের নাম হচ্ছে শঙ্কর স্যার। আচ্ছা, এবং আমি তার সারনেমটাও জানি না এখনো পর্যন্ত, বাট আমি আমার মৃত্যুর আগের দিন অবধিও যেই টিচার্স ডেটা আসবে 5 সেপ্টেম্বর,
আমি তাকে মনে করবো বাহ, সারা জীবন। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে একটা টিচার আছে যে তার লাইফ চেঞ্জ করে দেয়। ঠিক, একদমই তাই। যেটা মেইন কথা ছিল যে এখনকার সময় যদি এরকম কেউ মারে টিচাররা, উল্টেও গার্জিয়ান গিয়ে টিচারদের উপরে কথা বলে কেন হচ্ছে না, এই ব্যাপারটার মধ্যে কী হয় যে মনে হয় কি শিক্ষার কোনো একটা জায়গায় কোনো না কোনো খামতি থাকছে বা লুজ হচ্ছে কিছু একটা বিষয়। না, আমার না ব্যাপারটা একটু অন্যরকম লাগে। আমার মতে এখন যেটা হচ্ছে ঠিক হচ্ছে। ঠিক হচ্ছে? আচ্ছা, কীরকম? তার কারণটা যে আমি টিচার হয়ে বলছি, দেখো টিচাররা তো মারতে পারলে বেঁচে যায়, আর সত্যি মারতে ইচ্ছা করে। যখন একটা ছাত্রছাত্রী দেখছি না যে বিশাল বদমাইশি করছে এবং অসভ্যতা করছে, তখন মারতে ইচ্ছা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ছাত্রছাত্রীদের মাইন্ডসেটটা না আমাদের মতন আর নেই। আমরা তখন যেরকম মাইন্ডসেট ছিল, তারা এখন অনেক বেশি সফট হার্টেড মানে এরকম না, তারা খুব তাড়াতাড়ি না তাদের খারাপ লাগা শুরু হয়ে যায় আর কি, তারা কষ্ট পেয়ে যায় খুব তাড়াতাড়ি, আর ধৈর্যটা কমে গেছে। ধৈর্যটা কমে গেছে। প্লাস এরকম না তারা ইচ্ছা করে করছে, তারা সত্যি নিতে পারছে না, মেন্টালি সেটা নিতে পারছে না। আমার নিজের ভাগ্নি আছে, আমি জানি তাকে বেশি জোরে কথা বলা যায় না, সে কেঁদে ফেলে। ইভেন আমার মেয়েও তাই, মানে হ্যাঁ, মানে বেশি জোরে কথা বলে কেঁদে ফেলে। ওটাই তো, মানে তো আমাদেরকে সেভাবে নিজেকে চেঞ্জ করতে হবে। যুগ পাল্টাচ্ছে এখন। আগে তুমি চিঠি লিখে লোককে দিতে, এখন তুমি ফোনে SMS করছো। যেভাবে যুগ পাল্টেছে, তোমাকে সেভাবে চেঞ্জ হতে হবে। মানে সো শিক্ষকদেরও চেঞ্জ হতে হবে, অ্যাজ পার এখনকার যে বাচ্চাদের বা ছাত্রদের যে মাইন্ডসেট, সেই অনুসারে সময় কাজ করতে হবে। কেন ইউটিউবে দেখো যে ছাত্রদেরকে কিভাবে শাসন করা যায়, এখন গায়ে হাত না তুলে। এখন কত রকম স্টাডি বেরিয়েছে। সত্যি কথা বলতে আমি কোনো স্টাডি জানি না, বাট আমি জানি যে স্টাডি বেরিয়েছে। আচ্ছা, সো আমি ভাবি যে আমি কত রকমভাবে না মেরে ওদের কাজ করাতে পারবো। আমার মতন মার কেউ দিত না, বিশ্বাস করো। আমি যখন 2013-14 সালে পড়াচ্ছি না, আমি বিশাল পেড়াতাম। আর এখন বাট আমি 18 সালের পর থেকে মারা ছেড়ে দিয়েছি। কোনো ইনসিডেন্ট হচ্ছে এরকম না। আমার মনে হচ্ছে এখন মারা ঠিক হবে না, কোনো ভয়ে বা ওই টিচারের নামে কেস হয়ে গেছে তার জন্য না। আমি নিজে পার্সোনালি মনে করেছি এখনকার দিনে যেভাবে চলছে, যেভাবে সমাজ এগোচ্ছে, এখনকার দিনে মেরে কোনো লাভ নেই, এবং দুটো কথা অপমান করেও কোনো লাভ নেই। এখন অপমানেও লোকে খুব হার্ড হয়ে যাচ্ছে। তবে কিভাবে ছাত্রদের মানে ম্যানেজ দেখো, অপমান যদি তুমি করো, ব্যাপারটাকে লাইট করে দাও, ছাত্রদেরকে মোটিভেট করো, ওকে, তাকে পার্সোনালি ডেকে বোঝাও, তাকে আর 5টা-10টা মানুষের সামনে অপমান করো না। আচ্ছা, এখন ছাত্রছাত্রীরা ওভাবে নিচ্ছে না। আমার কি হতো, আমাকে যদি কেউ অপমান করতো, আমি সেই মানুষটার উপরে রেগে যেতাম না। আমার নিজের মধ্যে এমন জেদ তৈরি হতো যে এবার আমাকে করে দেখাতেই হবে। শঙ্কর স্যার যখন মারতো, আমি ভাবতাম যে এর পরের দিন আমি মার খাবো না, দেখি শঙ্কর স্যার কীভাবে আমাকে মারে, আমি কোনো ভুল করবো না। তো এতে কি হতো, আমি নিজের মধ্যে আলটিমেটলি লড়াইটা আমার নিজের সাথে নিজের, লড়াইটা আমার কিন্তু টিচারের সাথে আমার না, নিজের সাথে নিজের। তো এই মাইন্ডসেটটা এখনকার দিনে নেই। আমি বলছি নেই। তুমি মারলে সেই ইগোতে নিয়ে নেবে যে স্যার আমাকে কেন মারলো। আরে কেন মেরেছে, তুই এমন কাজ কর যাতে তুই মার না খাস। তারপর যদি দেখিস যে না তুই বিনা কারণে মার খাচ্ছিস, তখন তুই প্রোটেস্ট করবি অবশ্যই। বলে ধৈর্যটা কমে গেছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই মানসিকতাই থাকছেন ছাত্রদের মধ্যে। দেখো, আমি অত লাইফে উন্নতি করতে পেরেছি বলে আমার মনে হয় না, বাট আমি এটুকুনি মনে করি যে আমি যেটুকুনি হতে পেরেছি ওই মাইন্ডসেটের জন্য হতে পেরেছি। বিকজ আমি সবসময় নিজের যেটা ভুল সেটাকে শুধরানোর চেষ্টা করতাম। অ্যাকসেপ্ট করছো, সবার আগে নিজেকে অ্যাকসেপ্ট করছো, এক্স্যাক্টলি, যেটা এখনকার ছেলেমেয়েদের মধ্যে আমার মনে হয় অনেকটা কম, একদম, যে আমি ভুল করতেই পারি না, এই ব্যাপারটা। নেই। আচ্ছা, তুমি 2013 থেকে পড়াচ্ছ? 13 থেকে তো প্রাইভেট টিউশন, মানে বাড়ি বাড়ি গিয়ে পড়াতাম। ইনস্টিটিউটে পড়াচ্ছি 2017-18 থেকে, মানে অনেক দিন, আজ প্রায় 7 বছর। তার মানে অনেকটা দূর পথ চলে এস। এই পথের মধ্যে কেউ সঙ্গী হতে চায়নি, মানে কোনো বড় সংস্থা বা কোনো বড় ইনস্টিটিউট যে তোমাকে সঙ্গী করতে চায়নি, এরকম কিছু বিষয়? মানে ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি রাস্তায় হাঁটছো বা তুমি আস্তে 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 উপরের দিকে উঠছো এবং সেটা লোকে দেখছে, তখন কেউ সঙ্গী হতে চায় না, সঙ্গী করতে চায়, সঙ্গী করতে চায়। আচ্ছা, ঠিক আছে। এবং সেই পথটা থেকে তোমাকে সে উঁচু করবে, বাট তার নিজের মতন পথ দিয়ে তোমাকে উঁচু করবে। তাতে কোনো সমস্যা নেই, নাথিং রং উইথ দ্যাট। আমার মনে হয় যে তাতে কোনো প্রবলেম নেই, তার একটা নিজের বিজনেস পার্সপেক্টিভ আছে। তো হ্যাঁ, এরকম একটা অফার এসেছিল কিছুদিন আগেই ইন্ডিয়ার সব থেকে বড় এডটেক প্ল্যাটফর্ম থেকে। তারা বললো যে তাদের বাংলার যে ভার্নাকুলারটা আছে ওর জন্য ম্যাথামেটিক্স টিচার দরকার। এবার আমি শুনলাম
ইনস্টিটিউটের নাম শুনলাম, বীভৎস পপুলার ইনস্টিটিউট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি বললাম যে যে ঠিক আছে, আমার তো নিজের একটা ইনস্টিটিউট আছে, তো আমি সেটাকে বন্ধ করতে পারবো না। তখন ওদের এইচআর বলেছে, না না স্যার, কোনো সমস্যা নেই, ওটা আপনি চালাবেন, আপনি আমাদের এখানেও করবেন। তো প্রথমে একটা জিনিস ভাবলাম যে যদি পড়াই, যদি আমি ওখানেও পড়াই, আমার নিজেরটা তো আমি চালাচ্ছি, আমার তাদের কোনো প্রবলেম নেই, তো পড়ানোই যায়, কী সমস্যা আছে। অনেকে আমাকে চিনবেও, যেটা বললাম যে টিচারের একটা খিদে থাকে যে অনেকগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো। তাদের চ্যানেলে 5-6 লাখ সাবস্ক্রাইবার খালি বাংলা চ্যানেলটাতে, আর হিন্দিতে তো বাদই দাও, 10 মিলিয়ন, 13 মিলিয়ন, 14 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো আমার বিশ্বাস ছিল যে আমি যদি একসময় বাংলায় পড়ানো শুরু করি, এটুকুনি নিজের মধ্যে পটেনশিয়াল আছে, আমি হিন্দিতেও চলে যাব, কোনো সমস্যা নেই আমার। তো অনেক কিছু ভেবে চিনতে বললাম যে ঠিক আছে, পড়াবো, কী সমস্যা আছে, অনেকগুলো ছাত্র চিনবে, তাদেরকে পড়ানোর সুযোগ পাবো, নিজের পোটেনশিয়ালটা দেখাবো। তো অনেকগুলো রাউন্ড হলো, প্রথমে ইন্টারভিউ রাউন্ড হলো, তারপর এই রাউন্ড এলো, ওই যেখানে আমার নলেজ রাউন্ড এলো। আমার ভালো হয়নি ইন্টারভিউটা, বলে যে ম্যাথামেটিক্স টিচার নলেজ রাউন্ড ভালো হয়নি। তার কারণটা হচ্ছে আমি এত বছর পরে ম্যাথামেটিক্স অনার্স, আমায় কোশ্চেন করেছি 11-12 থেকে। আমি অনেক কিছু ভুলে গেছি। সোজা কথা বলতে গেলে আগে যখন 11-12 পড়াতাম, তখন যেরকম লেভেলের 11-12 ফ্লুয়েন্সি ছিল, অনার্সে শুধু 11-12 ওই টপিকগুলো নেই, আর এখন সব হায়ার ম্যাথামেটিক্সের টপিক। একটা পিএইচডির ক্যান্ডিডেটকে তুমি যদি বলো যে ক্লাস 9-এর একটা অঙ্ক করো, পারবে না। সে তো বিশাল বড় ম্যাথামেটিক্যাল রিসার্চার, বাট পারবে না, সে কোনোদিন পারবে না। একটা সুদ কষার অঙ্ক করতে বলো, একটা ইন্টিগ্রেশন করতে বলো, পারবে না। তো আমার অবস্থা ওরকমই হয়ে গেছে। তো আমি ইন্টারভিউটা বাজিয়ে দিয়েছিলাম, এবং যে ইন্টারভিউটা নিয়েছিল সে খুব বড় মাপের মানুষ, আমি তার নাম এই মুহূর্তে নিচ্ছি না, দুজন ছিল বিভৎস বড় মাপের মানুষ। তো আমি বললাম যে হবে না, ঠিক আছে, কিন্তু অ্যাজ আ ম্যাথামেটিক্স টিচার বিভৎস ইগোতে লেগেছিল। তার কারণ আমি ইন্টারভিউ বাজে হয়েছে এরকম না, আমি তো সেখানে পড়ানোর ড্রিম করছি না। ওই আমি ম্যাথ পারলাম না, মানে কিরকম একটা অবাক লাগলো আমার, ভাই ম্যাথ পারলাম না আমি, মানে হয় না একটা জিনিস যে 11-12 যাকে কোনোদিন মানে ফর্মুলা দেখতে হয়নি, একটা কথা আছে না, যাকে আমাকে পেন নিয়ে কোনোদিন অঙ্ক হাতে কষতে হয়নি। আমার বন্ধু বান্ধবরা বলতো যে কী অঙ্ক আছে, এই অঙ্কটা পারবি, আমি মুখে মুখে অঙ্ক করতাম। আমি নিজেকে বলছি না যে আমি খুব বিভৎস লেভেলের, বাট যারা আমার বন্ধু বান্ধবরা দেখছে তারা জানে যে অয়নকে কোনোদিন পেন ওরভাবে তুলতে হয়নি ক্লাস 11-12। ও জাস্ট মুখে মুখে অঙ্ক বলতো, ও অঙ্ক দেখতো, মুখে মুখে অঙ্ক বলতো। তো সেই লেভেলে নিজেকে নিয়ে চলে গেছিলাম। আর ততটাই বাজে অবস্থা ছিল কেমিস্ট্রি, সেটা আলাদা ব্যাপার। তো 11-12 অঙ্ক যখন পারলাম না, যে মেন্স অ্যাডভান্সে, তখন আমার নিজের মধ্যে সেলফ ডাউট শুরু হলো, ভাই তার মানে আমি সেই স্কিলটা হারিয়ে ফেলেছি। এবং আমি সুলতান দেখেছি, সুলতানে বলা আছে যে তোমার মধ্যে যদি কোনো স্কিল থাকে, দেখবে সালমান খান বলেছিল, যদি কোনো স্কিল থাকে সেটা 6 সপ্তাহের মধ্যে ফেরত আনা যায়। আমি জানি না খুব ভালো করে তোমরা দেখেছি নাকি সুলতানটা, আমার খুব ওই কথাগুলো আমার মাইন্ডে স্টে করে গেছে, যে কিছু কিছু কথা আছে। একটা কথা হচ্ছে ওম শান্তি ওমের, যে তুমি যদি কোনো জিনিস নিজের মন থেকে চাও, এটা আমি নিজে দেখেছি, পুরো ইউনিভার্স চেষ্টা করে তোমাকে সেই জিনিসটা দেওয়ার। এটা আমি হয়েছে আমার সাথে। আচ্ছা, আমার খুব পেটি পেটি কিছু সিনেমার লাইন মাথায় স্টাক করে যায়, আমি ওটাকে ভুলতে পারি না। আমার যেমন একটা মাথায় আছে, সেটা হচ্ছে ওই চাঁদনি চক্র চায়না অক্ষয় কুমার, সেটা ডায়লগ আছে না, যে একটা মুভ মানে 100টা মুভ জানার থেকে একটা মুভ 100 বার করা, 10,000 বার প্র্যাকটিস করা, সেটা অনেকটা বেশি এফেক্টিভ। এটা একদম। তো এটা আমাদের লাইফে কি শিক্ষা হয়, তুমি একটা পার্টিকুলার স্কিলের উপরে ফোকাস করো, তুমি 1000টা স্কিল নিও না। ঠিক আছে, তো এইগুলো আমার মাথায় স্টাক করে যায়। তো আমি সুলতানের দেখেছিলাম যে कितने दिन में वो स्किल वापस आ सकता है, 6 हफ्तों में, আমার মাথায় স্টাক করে গেছে। এবং আমি এখন 11-12 পড়াতে বুঝতে পারছি যে আমার স্কিলগুলো আবার ফেরত আসছে, এবং আমার ভালো লাগছে জিনিসপত্রগুলো, আমি ভুলে যাইনি, হারিয়ে যাইনি। আমি যে আমার 31 বছর বয়সে আবার 11-12 পড়ানোর মতো এই বড় ডিসিশনটা নিলাম নিজের লাইফে, আমি এটাতে রিগ্রেট করবো না। বাহ, বাট তোমাকে ভীষণ ভালো লাগলো তোমার এই একটা কথা, মানে যেহেতু তুমি একজন শিক্ষক, তুমি প্রচুর ছাত্রছাত্রী পড়াচ্ছ, কেউ না এইভাবে কনফিডেন্স খুব কম করে যে আমি পারিনি, মানে তুমি যে বললে ইন্টারভিউটা আমি ভুল করেছি, সেটা সব থেকে মেন জরুরি। আমার ভীষণ তোমাকে ভালো লাগলো, আমি এটা তোমাকে এই জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং থ্যাংক ইউ বলছি যে তুমি একজন টিচার হয়ে এত সুন্দরভাবে সবার সামনে, ক্যামেরার সামনে, এবং আশা করি তোমার সব ছাত্রছাত্রী এটা দেখবে, তুমি সেখানে যদি অ্যাকসেপ্ট করছো, এটা একটা বড় ব্যাপার। সবার আগে টিচারকে মানুষ ভাবতে হবে, যে তার যে কোনো ভুল হয় না, এটা ভুল কথা।
একটা টিচার নিজেকে প্রিটেন্ড করতে করতেই তার লাইফটা কেটে যায় যে আমি বেস্ট। আমি সবসময় বলি যে তোরা এই মুহূর্তে যেই স্টেজে আসিস, আমি তার থেকে খারাপ স্টেজে ছিলাম তোদের সময়। এতে কি হয়, ওদের মধ্যে কনফিডেন্সটা বাড়ে যে তার মানে স্যার তো আমার থেকে খারাপ স্টেজে ছিল, তার মানে আমি যখন স্যারের বয়সে যাবো নিশ্চয়ই ভালো কিছু করবো। একদমই তাই। তো আমি যদি এটা বলি যে তোদের সময় কত পড়াশোনা করতাম জানিস, আমরা তো নিজেরা খুব ভালো করে জানি যে আমরা কিরকম ফক্ক পাচ্ছিলাম, মার খেতে হয়েছে প্রচুর সেটা। হ্যাঁ, একদমই তাই। তো এইগুলো যদি আমি অ্যাকসেপ্ট না করি আমার স্টুডেন্টদের কাছে, এবার যেই স্টুডেন্ট এগুলো শুনে আমাকে রেসপেক্ট করবে না করুক, তাতে আমার কোনো যায় আসে না। সত্যি কথা বলতে যায় আসে না। কেউ যদি ভাবে যে স্যার আমাদের সময় স্যার এরকম ফক্রবাদ ছিল, রেসপেক্ট করবো না স্যারকে, তুই করিস না ভাই। তুই আমার কাছে অঙ্ক কর, তোর সাথে আমার ট্রানজাকশন হবে খালি, আমি তোকে বিদ্যা দেবো, তুই আমাকে পয়সা দিবি, গল্প শেষ। কোনোদিন তোর আমার কাছ থেকে মোটিভেট হতে হবে না, কোনো প্রবলেম নেই, নাথিং রং উইথ দ্যাট। তুই তাই জন্য এসেছিস আমার এখানে। ঠিক, আমি পুরো ব্লান্ট এই ব্যাপারে। বাট কেউ যদি মনে করে যে না সত্যি তো স্যার তো এগুলো পারতো না, যেমন আমি এখন বলছি যে আমি সত্যিই ভুলে গেছিলাম, আমি 11-12 ভুলে গেছি অনেক অঙ্ক। এবার এটাতে যদি কারো মনে হয় যে আমি অঙ্ক পারি না, তো পারি না। সে তো আমার এটাতেও মনে হতে পারে যে আমি ক্লাস 8-এ 3বার 0 পেয়েছি, তো আমি অঙ্ক পাই না। তো মানুষের পারসেপশন নিয়ে আলটিমেটলি আমি যদি বসে থাকি না, তাহলে আর কিছু হবে না। একদমই ঠিক। তো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমি পারিনি। তারপরে যে কেসটা হলো, তাহলে ঠিক আছে রাখবে না। তারপরে পরের দিন ফোন হলো যে আপনার রাউন্ডটা ক্লিয়ার হয়েছে। আমরা কিভাবে কিভাবে ক্লিয়ার হলো? তখন বুঝতে পারলাম যে ওরা না ঠিক টিচার চাইছে না, ওরা খুব নলেজেবল টিচার চাইছে না, ওরা চাইছে অন্য কিছু। কি চাইছে সেটা আমি আরো ভালো করে বুঝতে পারলাম যখন পরে HR রাউন্ড হলো। এটা প্রি HR রাউন্ড হলো আমার, অনেকগুলো HR রাউন্ড হয়েছে আমার, ঠিক আছে। প্রত্যেকটা HR রাউন্ডে একটাই কথা, যে আপনাকে আপনার ইনস্টিটিউশন এবং আপনার 2টো ইউটিউব চ্যানেলই বন্ধ করতে হবে। এবার আমি বলছি একটা ইউটিউব চ্যানেল আমার 6,000 সাবস্ক্রাইবার, একটাতে 15,200, এটাতে কার কি ক্ষতি হতে পারে? ওদের বিজনেস পলিসি। এক্স্যাক্টলি। এবং আমি বলছি যে এই বিজনেস পলিসিটি খারাপ, আমি এই ব্যাপারে জাজ করার কেউ না। আমি খালি এইটুকুনি মনে করি, যখন আমি আমার 11-12 ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, আমি কিছু স্টুডেন্টকে প্রমিস করেছিলাম যে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারটা পুরোপুরি ইউটিউব চ্যানেল ফ্রিতে পড়াবো। ওকে। এবং সেই আশা করে না কিছু স্টুডেন্ট আমার কাছে ক্লাসও করে, পুরো ফ্রিতে লাইভ ক্লাস করে। বাহ। ইউটিউবে আমি বৃহস্পতিবার এবং রবিবার ফ্রিতে লাইভ ক্লাস করাই 1.5 ঘন্টা টানা, এবং বাদবাকি যে 5 দিন পরে থাকে তার মধ্যে 3 দিন আমি রেকর্ডেড ভিডিও দিই অন্য কোনো চ্যাপ্টারের। বাহ। তো আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করছি ফার্স্ট সেমিস্টারের, ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফার্স্ট সেমিস্টারের অঙ্কটা পুরোপুরি কমপ্লিট করছি। তো সেই ভরসায় গ্রামের যদি কোনো একটা প্রান্তে কেউ আশা করে বসে থাকে যে এই স্যারটা আমাকে বলেছিল, প্রমিস করেছিল, আমি এর কাছেই পড়বো, আমার তো সেই পয়সা নেই, হয়তো পয়সা আছে টিচারের কাছে পড়ছে, বাট তার আমার প্রতি একটা ভরসা জন্মে গেছে, 2-3টে ক্লাস করে ভালো লাগে। এক্স্যাক্টলি। সেই ভরসাটাকে আমি কোনোভাবে কোনো রকম কিছুর জন্যই ভাঙতে পারবো না, বিকজ যেই টিচার নিজের মুখের কথা স্টিক করতে পারে না, তার কিছু হবে না। তো ফাইনালি কি রেজাল্ট এলো? আমাকে যে টাকাটা অফার করেছিল সেটাকে আমি প্রত্যেক মাসে হয়তো 3টে করে 4টে করে আইফোন কিনতে পারতাম, বাট আমি তারপরে বলে দিয়েছি যে এটা আমার পক্ষে পসিবল না। যে আমি আমি খুব মানে তোমার ডাইরেক্টলি উত্তর দিতে হবে না, মানে তোমার এখন যেটা সিচুয়েশন ইকোনমিক, তার থেকে কি বেটার অবস্থায় থাকছিল না? তার থেকে বেটার ছিল একদম না। এবং যদি আমাকে এরকম না, এখন আমি যা ইনকাম করি পড়িয়ে, তার থেকে বেটার কিছু না। তবে তো ঠিক আছে, কিন্তু না সেটার জন্য না, যদি আমাকে তার থেকে বেটার দিত, সাপোজ আমাকে মাসে বলছে মাসে তোমাকে 20 লাখ টাকা করে দেবো, কথা বলছি, এটা ব্লান্ট অ্যামাউন্ট, মাসে তোমার 18-20 লাখ টাকা করে দেবো, সেটা আমার বর্তমান ইনকাম থেকে বেশি, একদম, আমি তাও যেতাম। নিজের কাছে নিজে হেরে যাওয়াটা আমার মতে সব থেকে বাজে একটা হারা, এবং আমি নিজেকে না আয়নার দিকে তাকিয়ে ফেস করতে পারতাম না। ছোটবেলা থেকে তো লোভ যে জিনিসটা আছে, যখন টিচিং প্রফেশনে আমি আসি, সে লোভের জন্য আসেনি, ছাত্রছাত্রীরা ভালোবাসার জন্য এসেছিলাম, এবং অবশ্যই পয়সা ইনকাম করতেও এসেছিলাম, এটাতে আমার কোনো সমস্যা নেই। বাট যেটা আমি বলি যে একটা টিচার এবং একটা বিজনেসম্যানের মধ্যে এইটুকুনি পার্থক্য থাকে। আমি কিন্তু নিজেকে বিজনেসম্যান বলেও ভাবি, বাট আই এম আ টিচার হু রানস আ বিজনেস। আই এম নট আ বিজনেসম্যান, আই এম আ টিচার হু রানস অ্যান অর্গানাইজেশন, হু রানস আ বিজনেস। যখন বিজনেসম্যানের সাথে টিচারটা চলে যায়, তখন সে অনেক ডিসিশন নেয়, সে খালি প্রফিট দেখে নিজের।
বাট যখন একটা টিচার একটা বিজনেস রান করে তখন সে শুধুমাত্র প্রফিট দেখে না, সে এদিক ওদিক দৌড়ে বেড়ায় না, সে তার নিজের ইনস্টিটিউশনটাকে আরও কত মানে বড়োভাবে গ্রো করতে পারবে সেই বিজনেসটার উপরে ফোকাস করে। সেটা দেখে না যে আমি এখন যে ইনকাম করছি তার থেকে আমাকে ডবল টাকা দিচ্ছে, তো চলো প্রফিট তো আমার বেশি হচ্ছে, সেটা কোনোদিন দেখবে না। ইভেন যে অ্যাকচুয়াল টিচার, ইভেন ছাত্রদের সাথে সেই রিলেশনটা থাকে না, যে শুধু টাকা আর এক্স্যাক্টলি না, সেটাও থাকে না, একদমই তাই। ছাত্ররা আমাকে অনেক রকমের কোশ্চেন করে, সেগুলো আমার পড়া রিলেটেড না, আমি সেগুলোর অ্যান্সারও দিই, স্যার আমি এবার কি করবো কি না, সেগুলো তো আমার, এটা তো আমার কোর্সের মধ্যে পড়ছে না, তো আমি এটা ভাবতে পারি যে ও তোমাকে এর জন্য পে করছে না, আমি কেন দেবো, আমি কেন তাকে বলবো, কেন তাকে আমি গাইড করবো। তো তাই জন্য যদি আমাকে বেশি টাকা দিত আমি যেতাম না, আমাকে যদি আমারটার সাথে করতে দিত আমি চেষ্টা করতাম, অবশ্যই করতাম, কেন করবো না। বাট আমার ইনস্টিটিউশনটা বন্ধ করেছি, আমার একটা বাচ্চার মতন, এটাকে আমি বড় করেছি, তাকে ছেড়ে কখনোই এটা শুধুমাত্র আমার একার এফোর্ট না, আমার একার এফোর্ট হলে আমি মানতাম, আমি শুরু করেছিলাম একা, তারপরে আমার বিয়ে হওয়ার পরে আমার ওয়াইফ এইটার মধ্যে পুরোপুরি ইনভলভ হয়ে গেছে। আচ্ছা, মানে ম্যাডামও আছেন। এক্স্যাক্টলি। এবং সোশ্যাল মিডিয়াতে যদি আমার একটু আমাকে এদিক ওদিক দেখা যায় সেটা আমার পুরোপুরি আমার ওয়াইফের জন্য, আমার ওয়াইফই আমার সোশ্যাল মিডিয়া শুরু করেছিল। সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন তোমাকে, মানে প্রশ্ন আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতা কেমন? ইউটিউব ইজ এন এডুকেশনাল প্ল্যাটফর্ম, সত্যি আমার মনে হয় যে ইউটিউবে সত্যিই বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে আসে। তো আমি যখন কোনো ভিডিও দিই বা কিছু মোটিভেশন দিই সেখানে পজিটিভ কমেন্ট আছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটা দেখো, ভগবানের আশীর্বাদে প্রচুর ভালো ভালো কমেন্ট আছে, প্রচুর ভালো ভালো কমেন্ট আছে, ভাল লাগে এগুলো দেখে যে কেউ অ্যাপ্রিসিয়েট করছে। অন দি আদার হ্যান্ড ফেসবুক আমি যদি বলি, ওখানে কেউ পড়াশোনা করতে আসে না, ওখানে দিনের শেষে লোকজন নিজের ফ্রাস্ট্রেশনটা বের করতে আসে। পারফেক্ট। তুই ভাবো একটা মানুষ সকালবেলা 9:30 বেরোলো, 8টা অব্দি তাকে বস খাটিয়েছে, এবং যেইগুলো আমি বলছিলাম যে যেগুলো আমার পছন্দ না তার সাথে সেইগুলো গেছে, এবার সে আমার মতো ছাড়তে পারছে না, বিকজ তার সেই হয়তো কন্ডিশন বা তার সেই ক্ষমতাটা নেই। একটা জায়গা থেকে যেখান থেকে লোকে ইনকাম করছে সেই জায়গাটা ছাড়া খুব ডিফিকাল্ট, আমার এটা মনে হয়। আমি পাগল, আমি তাই ছেড়ে বেরিয়েছি যখন তখন যেখানে ইচ্ছা থেকে, যেটা আমার নিজের না সেখানে আমি যদি বেশি টাকা দেয়ও আমি ছেড়ে বেরিয়েছি, যাবে দেখা যাবে, আমি ভাবি না নেক্সট আর কি। বাট সবাই সেটা পারে না, ওই ফ্রাস্ট্রেশনটা জমছে, ঠিক আছে ওকে, প্লাস নিজের কিছু না পাওয়া আছে। যখন দেখে যে একটা বাচ্চা ছেলে বা 30-31 বছরের ছেলে সে সোশ্যাল মিডিয়ায় এসে দুটো জ্ঞান দিচ্ছে, তখন সে ভাবে যে আমরা তো এর থেকে অনেক বেশি ট্যালেন্টেড জানি ভাই, আমরা পাচ্ছি না কেন, তো দে না, কে বারণ করেছে। দেন নেগেটিভ কমেন্টগুলো আসে। একটা তো মোবাইল লাগে, একটা মোবাইল লাগে, নিজের স্কিলটাকে বললে যে সকালে গেল, রাত 8টায় ফিরলো, তারপর আর কিছু এনার্জি থাকছে না, তো সে তো ভুল কথা। এনার্জি থাকছে, সে তার ফ্রাস্ট্রেশনটাকে বের করছে, সে তার এনার্জিটা নিজের ফ্রাস্ট্রেশনের মাধ্যমে বের করছে, সেই পুরো নিজের ফ্রাস্ট্রেশন বের করতে বাদ বাকি এনার্জিটা লাগিয়ে দিচ্ছে, যার ফলে তার কাছে সেই যদি বাড়িতে এসে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া খুলে তার নিজের স্কিলটা দেখায়, কোনো না কোনো দিন তারও কিন্তু ফ্লারিশ হবে। একদম একদম। আমি কালকে একটা খবর দেখছিলাম, খুব ফেমাস মহিলা, আমার একটু নামটা মনে নেই, উনি এতটাই অভাবে ছিলেন যে ওনার বাবা ছিলেন না, মা লোকের বাড়িতে কাজ করতেন, উনিও কাজ করা শুরু করেন মায়ের সাথে সাথে। দেন ওনার ওই সেই সারাদিন, তুমি যেটা এইমাত্র বলে, সারাদিন কাজ বাজ করে আসার পর বাড়িতে বসে বসে ছোটো ছোটো রিল বানানো শুরু করে। আজ বড় ফেমাস ব্যক্তি, মানে মহিলা, উনি একজন ইনফ্লুয়েন্সার, আমি নামটা আমার মনে পড়ছে, অনেকেই চিনবে। তো তুমি যেটা বলে যে সারাদিন কাজ করলো, লোকের বাড়ি কাজ করার পর রাতে এসে না ওইটুকু টাইমে, ইভেন শুধু তাই না, ও যখন করতো আশেপাশের লোকরা খুব নিন্দাও করতো, কেন করছিস, তোর দ্বারা হবে না। বা মহিনের ঘোরাগুলি যখন শুরু হয়, মহিনের ঘোরাগুলি ব্যান্ড, হ্যাঁ, ওদের ওই ইয়ের বাইরে, ওই জ্যাম প্যাডের বাইরে ওরা মহিনের ঘোড়াগুলি লিখেছিল। ওকে, ওখানে তার আশেপাশের লোকজন ঘোড়াগুলিটা কেটে লিখে দিয়েছিল গাধাগুলি, মহিনের গাধাগুলি। প্লিজ এটাকে কেউ আবার ক্রপ করে যাতে অন্য কোনো জায়গায় না দিয়ে দেয়, আমি মহিনের ঘোড়াগুলির খুব বিশাল বড় ফ্যান। ওকে, তো মহিনের ঘোড়াগুলিটা কেটে লিখেছিল গাধাগুলি। তারপর কিন্তু যারা লিখেছিল তারা কোন জায়গায় আছে আর মহিনের ঘোড়াগুলি কোন জায়গায় চলে গেছে আর কি। মানে তোমার সব কটা উত্তর এখানেই দিয়ে দিলে। মানে আমি ওটাই বলছি, মানে আমিও তো সারাদিন পড়াই, আমি তো খুব ছোট একজন ক্রিয়েটার। আমি মনে করি যে আমার বয়সে আমার থেকে ট্যালেন্টেড এবং আমার থেকে অ্যাচিভ করেছে প্রচুর লোকজন আছে, আমি কিছুই করতে পারিনি। মানে তুমি যে আমাকে ডাকার যোগ্য বলে মনে করেছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি
যে ভাই আমায় কেন ডেকেছে, সিরিয়াসলি মানে আরো তো অনেকজন ছিল, হয়তো তুমি জিজ্ঞেস করে চলেও আসতো। মানে আমি কিন্তু একদমই স্পেশাল কিছু না, তুমি কিছু পেয়েছি আমরা, না না মানে আমার মনে হয়, আমার পার্সোনালি মনে তোমার হচ্ছে বড়প্পন, না বড়প্পনও না, আমার মনে হয় যে তুমি যদি পুরো বিশ্বে দেখো, আমার এই সেম বয়সে, আমার এই সেম অবস্থাতে, আমার থেকে দেখবে 100 গুণ, 1000 গুণ, 50,000 গুণ বেশি আছে। এই অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা থাকে না, এই জন্যই তোমাকে ডাকা। টু বি অনেস্ট, আমি তো ওই জন্যই বলছি, মানে একজন এডুকেশনাল এডটেক প্ল্যাটফর্মের মালিক আছে, সে আমার থেকে মাত্র 3 বছরের বড়, সে 32,000 কোটি টাকার মালিক। খালি পয়সা কথা তুমি বাদ দাও, সে নিজে একটা নিজের অর্গানাইজেশন তৈরি করেছে। সেখানে আমার অর্গানাইজেশন এসিসি, অয়ন চক্রবর্তী ক্লাসেস কোথায় আছে? আমি ছোট করছি না, কিন্তু আমার কাছে এটা অনেক বড়। বাট তার পার্সপেক্টিভ তুমি ভাবো, সে তো আমার মতনই শুরু করেছিল। করোনার সময় সে নিজের ইউটিউবটা চালানো বন্ধ করেনি, আর আমরা করোনার সময় ল্যাদ খেয়ে গেছি একদম। খুব করোনার সময় যেই মুহূর্তে এডটেক প্ল্যাটফর্মটা উঠছিল, ও দাঁতে দাঁত চিপে পরিশ্রম করেছে, ওই জন্য দাঁড়িয়ে গেছে। তোমার কি মনে হয় এডটেকের ক্যারিয়ার কি আছে, মানে ভবিষ্যৎ কি আছে পরে? কারণ তুমি অলরেডি ইন্টারনেটে আছো, সোশ্যাল মিডিয়া আছো, ফেসবুকে আছো, তো তোমার কি মনে হয় এডটেকটাকে অল ওভার দ্য ইন্ডিয়া যেভাবে চালনা করছে এখন, আমার মনে হয় না এডটেকটা বেশি দিন সাস্টেন করবে। হ্যাঁ, কারণ তুমি আরো ভালো জানবে, কারণ তুমি এই ফিল্ডে আছো। হ্যাঁ, মানে বাইজুর মতো একটা সংস্থা, সেও আজ ব্যাংক্রাফটেড। তো যারা এখন আছে তারা কোন জায়গায় আছে, তুমি এইটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছো তোমার সংস্থাটাকে? এখন সোশ্যাল মিডিয়া, মানে এখনকার দিনে এডটেক প্ল্যাটফর্মরা রেজাল্ট প্রডিউস করার থেকে, দেখো আমরাও সেই জলে হাত ধুই, কিরকম আমরা নিজের সাকসেসগুলো দেখাই। দেখো আমি মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়ি, ম্যাথামেটিক্স অনার্সে। ক্যালকাটা ইউনিভার্সিটি 90% কলেজে যারা টপার ম্যাথামেটিক্সে, তারা আমাদের এখানে পড়ে। প্রচুর স্টুডেন্টরা ভালো নম্বর পায়, বাট এরকমও তো স্টুডেন্ট আছে যারা সাপ্লি পেয়ে যায়। ঠিক, তাদের রেজাল্ট তো আমরা দেখাই না। তাহলে আমরা যে মাঝে মাঝে সরকারকে ক্রিটিসাইজ করি যে ট্রাম্প আসছে, দেখো সব বস্তিগুলো ঢেকে দিয়েছে, জাঁকজমকগুলো দেখাচ্ছে, আমরা তো ছোট মাপে সেই কাজটাই করছি। প্রত্যেকটা মানুষ সেই কাজটাই করে। যখন বাড়িতে কোনো আত্মীয় আসে বা কোনো নতুন লোক আসে, সে তার সমস্ত আবর্জনা যেগুলো ফেলে রেখেছিল একটা ঘরে গিয়ে ডাম্প করে দেয়, তো সে লোকায় না? ঠিক। তো আমরা প্রত্যেকে ভুল করি, প্রত্যেকে আমরা এই কাজটাই করি, প্রত্যেকে আমরা এই কাজটা করি। এই যে এর পেছনে যে কাকে হেগে রাখেনি কে বলেছে? তুমি তো পর্দা দিয়ে দেখেছি। তো আমরা নিজের এই আবর্জনাটাকে দেখাতে চাই না। আমার মনে হয় সেটা একটু দেখানোর সময় চলে এসছে। আমার মনে হয় ওটা একটু রিয়েল হওয়ার সময় চলে এসছে। বাচ্চাকে বোঝানোর সময় চলে এসছে যে তোমায় পারতে গেলে তোমার মধ্যে কি কি পোটেনশিয়াল থাকা দরকার। এখন যেভাবে রিল, একটা এডটেক প্ল্যাটফর্ম আছে, অ্যাগ্রেসিভলি নিজের প্রমোশন করে, রিল দেয়, মানে তার 40টা 50টা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে মানে টিচারদেরকে তারা সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। যে ভাই এই টিচারের কাছে বললে তুমি যেরকম হও না কেন, তুমি জানো না, তুমি তাও আইডি পেয়ে যাবে। এটা তো ঠিক না, এটা তো ভুল। এটাই কি ধ্বংসের কারণ? মানে এটার জন্যই ধ্বংস হবে, এটার জন্যই হবে। টিকে কারা যাবে জানো? অফলাইন ইনস্টিটিউটরা। তারা সারা জীবনে একইভাবে ইনকাম করবে, বাট তাদের ইনকাম কমবেও না, খুব ব্যাপকভাবে বাড়বেও না। শেষ হয়ে যাবে এডটেক ইন্ডাস্ট্রি। এটা হবে, এবং এতে কার ক্ষতি হবে জানো সব থেকে বেশি? ছাত্রদের। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি যে একটা অনলাইন ইনস্টিটিউটের সাথে সাথে একটা অফলাইন ইনস্টিটিউটে ধরে রাখ। সবসময় অনলাইন ইনস্টিটিউটে কি হয়, প্রথমে স্ক্রিন টাইম, এটা তো সবার ক্ষতি, স্ক্রিন টাইমে সবার ক্ষতি। প্লাস অনলাইন ইনস্টিটিউটটায় একটা জিনিস ভালো হয় যে তুমি দেশের যে কোনো প্রান্তের বেস্ট টিচারের কাছে পড়তে পারবে, এটা একটা ভালো জিনিস হয়। বাট খারাপ জিনিস এটা হয় যে আলটিমেটলি তুমি সেই টিচারের সাথে কোনো দিন কানেক্ট করতে পারছো না। উনি যেটা বলছে সেই শেষ কথা, তোমার দিক দিয়ে কিছু যাচ্ছে না। একটা স্টুডেন্ট যে ডাউট জিজ্ঞেস করে, সেটা অনলাইনে কোনোদিন পসিবল না, যদি তুমি ডাউট সেকশন রেখে দাও। আমি নিজের অ্যাপ বানাচ্ছি পার্সোনালি, আমি নিজের ওয়েবসাইট পার্সোনালি বানাচ্ছি, আমার অলরেডি অ্যাপ আছে, ওয়েবসাইটও আছে, আমি নতুন করে এটা বানাচ্ছি। আমি জানি যে কতটা লেভেলের ডাউট আমি ক্লিয়ার করতে পারবো স্টুডেন্টদেরকে। আমি যদি 24/7 ডাউট সেকশন রেখেও দিই, তাও স্টুডেন্টদের অনেক ডাউট আছে যেগুলো ছুটে যাবে। আচ্ছা দেখবে, আমরা হোয়াটসঅ্যাপে না লেখার থেকে ভয়েস মেসেজ পাঠানো বেশি প্রেফার করি। একটা স্টুডেন্ট কি পাঠাবে, সাপোজ এত বড় ডাউট আছে তার, সে লিখে লিখে পাঠাবে, টাইপ করবে, একদিন করবে, 2 দিন করবে, 3 নম্বর দিন আর করবে না।
আর ভয়েস মেসেজ পাঠানোর মতো স্পেস অ্যাপের মধ্যে নেই। আচ্ছা, আমি কি বলতে পারি যে তুমিও মানে গঙ্গা জলে হাত ধুচ্ছে এরকম একটা ব্যাপার? তার কারণ হচ্ছে তুমি এইমাত্র বল যে এয়ারটেকের ভবিষ্যৎ নেই, কিন্তু তুমি নিজে অ্যাপস বানাচ্ছ, ওয়েবসাইট বানাচ্ছ, কেন? একদম। এবারে কথাটা বলি, আমি চেষ্টা করছি, এটা খুব ভালো কোশ্চেন, এতে আমি দুভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করছি, হিরো এবং ভিলেন দুটোভাবেই। একটা হচ্ছে আমি ওদের পাথটাকে এক্সপ্লোর করতে চাইছি। দেখো, আমি বড় বড় কথাবার্তা বলে দিলাম যে এই বাজে ও বাজে ও বাজে, আমি সে পাথে হাঁটিই নি, তাহলে আমার কথার কোনো ভ্যালু নেই। আমি না ওদের পাথে একটু হাঁটতে চাইছি, যে ওরা যে পাথ দিয়ে গেছে সেই পাথে কি আলটিমেটলি ওরা যে জায়গায় পৌঁছেছে বা যেভাবে চালাচ্ছে ওদের ইনস্টিটিউশনটা, সেখান থেকে কি অন্য কোনোভাবে চালানো যায়? মানে এক্সপেরিমেন্ট সেগমেন্ট। এক্স্যাক্টলি। ওকে, আমি অ্যাপস বানাবো, ওয়েবসাইটও বানাবো, পয়সা ইনকাম করবো, কেউই হয়তো আটকাতে পারলো না, কিন্তু আমি চাই যে সেই পথেই আমি হাঁটবো, বাট আলটিমেটলি তাদের এন্ড গোল যেটা হয়েছে ওটা আমার হবে না। তুমি তোমার জন্য আলাদা তাদের এন্ড গোলটা বিপদ, তারা প্রচুর পয়সা ইনকাম করছে, বাট তারা যেভাবে নিজের বিজনেসটাকে রান করছে আমি সেভাবে চাই না। আমি একটু অন্য পাথে হেঁটেতে চাই। এবার অন্য পাথ মানে কি? তাদের গতি কোন জায়গায় নেই, তারা মারাত্মক লেভেলের ইনভেস্টার নিয়ে নিয়েছে। এবার আমি একটু বিজনেসের কথাবার্তা বলি। ইনভেস্টার নিয়ে নিলে কি হবে? তুমি সাপোজ কাউকে 40 কোটি টাকা দিয়েছো কোনো ইনস্টিটিউশনকে, আমি তো রিটার্ন চাইবো। রিটার্ন চাইবো, আমি চাইবো যে 2 বছর পরে তুমি আমাকে 80 কোটি টাকা দেবে। ওর তো নিশ্চয়ই পয়সার গাছ নেই, ওকে ওই বিজনেস থেকে তাকে ইনকাম করে দিতে হবে। তো আমি চাই সে লাইফে যাতে আমার কোনো ইনভেস্টার না আসে, আমি পুরোপুরি সারা জীবন বুটস্ট্র্যাপ থাকতে চাই। তাহলে আমি নিজের মর্জির মালিক হব, আমাকে অ্যাগ্রেসিভ প্রমোশন, অ্যাগ্রেসিভ স্কেলিং করতে হবে না। আজকাল এডটেক কেন ডুববে? এই অ্যাগ্রেসিভ স্কেলিং এর জন্য ডুববে, যেটা বাইজুর ক্ষেত্রে হয়েছে। Exactly. উদাহরণটা দিলে প্রপারলি বাইজুর ক্ষেত্রে, এবং বাদবাকিরা হচ্ছে। আমি বাইজুস ছাড়াও আরো কিছু ইনস্টিটিউশন আছে, নাম দেবো না, বাট অলরেডি শুরু হয়ে গেছে। একটা বিশাল বড় ইনস্টিটিউশনের সিইও তারপর থেকে রিজাইন করে দিয়েছে, সেটাও আস্তে আস্তে ডুববে। এটা হচ্ছে কি, একটা একাডেমি আছে, সেই একাডেমি, আচ্ছা, তো একদম গ্যারান্টি ডুববে। এটা ভবিতব্য এটা। বাট কি, তোমরা দেখাচ্ছ যে ডুবছে, যে মালিক সে অলরেডি পয়সা ইনকাম করে নিয়েছে। অবশ্যই এগুলো হয় না। তুমি এইমাত্র বলে ইনভেস্টার, হ্যাঁ। ইনভেস্টার নিয়ে তার স্যালারি তো বন্ধ করেনি না। তুমি যে বুস্টআপ করছো মানে তোমার যা যাবে নিজের যাবে, তুমি যা যদি আসবে নিজের আসবে। সাপোজ তোমার একটা ইনস্টিটিউশন আছে, তুমি প্রত্যেক মাসে নিজের ইনস্টিটিউশন থেকে নিজেকে 10 কোটি টাকা স্যালারি দাও, তা তুমি তো অলরেডি বড় লোক। তোমার ইনস্টিটিউশন কিছুদিন পরে ডুবে যাক না, কিছু ডুবে গেলে, বাট তোমার তো ব্যাংকে টাকাটা আছে, তুমি তো স্যালারি এমপ্লয় ছিলে। এভাবেই তো খেলছে, এভাবেই চলছে। সো যাই হোক, এই ব্যাপারটা চলছে। চলো দেখা যাক একটা কি হয়। একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করছি তোমার, সেটা হচ্ছে তুমি খুব রাজনীতি নিয়ে কথা বলে, যে সরকার যখন ট্রাম আসে সব ঢেকে দিচ্ছে, তার মানে রাজনীতি কোনো না কোনোভাবে তোমার ইন্টারেস্ট আছে। মানে যেহেতু তুমি উদাহরণটা ওদিক দিয়ে টানলে, ভালো লাগে আমার রাজনীতি, ওদিক দিয়ে টানলে, খুব ভালো লাগে আমার। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারণ তুমি যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে বা এই যে শিক্ষকরা আজকে মার খাচ্ছে রাস্তায়, মানে তুমি যাও যে আমিও মার খাই আর কি, তাই না? একদমই মানে তুমি যে আমাকে যেই কোশ্চেনটা করে বুঝতে পেরে গেছি, এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমি ঠিকঠাক দিই, আমি তো পাক্কা মার খাবো। ঠিক আছে, না না একদমই নয়, বাট অ্যাজ এ শিক্ষক তুমি ব্যাপারটা কীভাবে দেখছো? রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, ইভেন তোমার রাজনীতি, শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রদের দিক থেকে। কারণ যদি লাস্টবার দেখি, মানে যেটা আমি কালকে সমস্ত নিউজে দেখছিলাম, যে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এখনো ভর্তির জন্য এক্স্যাক্টলি কোনো রকম সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ আসেনি। গ্র্যাজুয়েশনে কোনো ভর্তি শুরু হয়নি। 17 তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে, বাট জানি না সেটা কোনো রকম সেইভাবে আসেনি, শোনা কথা, মানে আমারও কোনো নিউজ বা কোনো জায়গা থেকে দেখার কথা, সেখান থেকে বলছি। তো তুমি পুরো শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কীভাবে দেখছো, এবং যে শাসক দল আছে তারা কতটা তার জায়গায় ঠিক আছে? শাসক দল সেটাই করছে যেটা মানুষ চাইছে। মানুষ চাইছে চাকরিগুলো চলে যাক, খালি গায়ে রাস্তায় ঘুরুক। মানুষ চাইছে শর্টকাটে পয়সা ইনকাম করা, এটা মানুষের মধ্যে বরাবরই ছিল। সেটা হয়তো বর্তমান সরকার একটু জাগিয়ে তুলেছে। ওকে, প্রত্যেকটা মানুষের মধ্যে গুড থাকে, এভিল থাকে। এই সরকার এসে হয়তো এভিলটাকেই তুলে ধরেছে। আমি এটুকুনি মানি যে সরকার মানুষকে চালায় না, মানুষ সরকারকে চালায়। কিরম ভাবে? হয়তো আমি ওপর থেকে দেখতে পাচ্ছি যে সরকার মানুষকে চালাচ্ছে, মানুষ যেটা চাইছে সরকার সেটা যদি দিয়ে দেয়, তাহলে মানুষের আর কোনো কথা নেই, দাবি থাকবে না। একটা গ্রামের মহিলার দরকার তার হাত খরচার জন্য 2000 টাকা, তার
স্বামী সাপোজ অন্য কোনো জায়গায় কাজকর্ম করে, হয়তো কোনো জায়গায় সিকিউরিটি গার্ড বা স্কুল টিচার, তার বইয়ের দরকার নিজের একটা ইনকাম, সরকার দিয়ে দিয়েছে, তো সরকার ভালো না, তার মানে সরকার খারাপ। দেখো কঠিন পাথ সবাই এক্সপ্লোর করতে ভয় পায়। একদমই। নিজে খেটে ইনকাম করাতে যে পরিশ্রমটা হবে, সবার কষ্ট হয়। প্রত্যেক মাসে একটা পার্টিকুলার তারিখে গিয়ে ব্যাংকে টাক করে 2000 টাকা তুলে আনাটা অনেক ইজি। তো সরকার সেটা দিয়ে দিয়েছে, মানুষ সেটাকে লুফে নিচ্ছে। তো মানুষ নিজের মাইন্ডসেট যদি চেঞ্জ করে নেয়, তাহলে সরকার টাকা দিয়ে কোনো লাভ হবে না। তো সরকার চেঞ্জ হবে যদি মানুষ চেঞ্জ হয়। মানে সরকার চেঞ্জ হয় মানে আমি সরকারকে সরে যেতে বলছি না, সরকারের কাজকর্মগুলো চেঞ্জ হবে যদি মানুষ চেঞ্জ হয়। মানুষ চেঞ্জ হচ্ছে না, ওই জন্য সরকার যা করছে সেটা মানুষ মেনে নিচ্ছে। বাহ, ঠিক আছে, খুব ভালো। খুব আমার মতে স্মার্টলি উত্তরটা দিলে। আমার মতে সব থেকে বড় ইভেল হচ্ছে মানুষ, আমরাই সব থেকে বড় ইভেল। বাট একটা জায়গায় না খারাপ লাগে না যে শিক্ষকরা খালি গায়ে রাস্তায় বেরোতে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে? সে হয়তো নির্দোষ হয়েও বা তার একটা সুন্দর ভবিষ্যতের আশা থেকেও সে আজকে খালি গায়ে রাস্তায় বেরোচ্ছে। কেন? কারণ কোনো একটা জায়গায় ব্যবস্থাপনা খারাপ হয়েছে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আগে পরে কিছু হয়েছে। এই জায়গাটা তোমার কতটা খারাপ লাগে, যেহেতু তুমি শিক্ষক? আমি প্রচুর শিক্ষককে এইটা নিয়ে প্রোটেস্ট করতে দেখেছি। আমিও একটা ভিডিওতে প্রোটেস্ট করেছি আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা সরকারি চাকরি, যে শিক্ষকতার পেশাটা আছে, এটা খুব নোবেল একটা পেশা। এবং শিক্ষকদেরকে এই যে রাস্তায় বেরোতে হচ্ছে না খালি গায়ে, এর থেকে তো লজ্জার কিছু হতে পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এর আগে যারা যারা চাকরি পায়নি, যাদের অ্যাপয়েন্টমেন্টটা চলে এসছে বাট তারা জয়েন করতে পারেনি, তাদের পাশে গিয়ে কি যারা চাকরি করছিল তারা দাঁড়িয়েছিল? ওই যে জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, শহীদ মিনারের তলায়, আমি নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ ধর্নায় যে ছিল, আমি নামটা ভুলে গেলাম। সেখানে যে 10-15 জন বা 20 জন টানা অনশন করছিল, কটা তুমি সরকারি স্কুলের তখন ভারপ্রাপ্ত শিক্ষককে সেই জায়গায় গিয়ে প্রোটেস্ট করতে রেখেছ? যেটা ডাক্তাররা করেছে। জুনিয়র ডাক্তার যখন মার খাচ্ছিল, সিনিয়র ডাক্তার ঝাঁপিয়ে পড়েনি। একদম, তারা তো কর্মরত ছিল। যখন তারা বিরোধীতে গেছে, তখন সিনিয়র ডাক্তাররা সাপোর্ট করেনি। সেই জিনিসটাকে আমরা শিক্ষকদের থেকে পেয়েছিলাম না। সেরকম কিছু নিউজ বা ঘটনা আমাদের তখন সব শিক্ষকরা ভেবেছে, ভাই আমরা তো বেঁচে গেছি। ইউনিটি যদি না থাকে, তাহলে তো এই পদক্ষেপ, যেই অবস্থা তাদের ফেস করতে হয়েছে, অনেক নির্দোষ শিক্ষককে সেই অবস্থা ফেস করতে হবে। একটা ভিডিও, আচ্ছা গিয়ে তুমি প্রোটেস্ট করতে পারছো না, কটা ভিডিও তুমি শিক্ষকের দেখেছো যেখানে শিক্ষকরা যারা তখন চাকরি করছিল তারা প্রোটেস্ট করেছে এর এগেনস্টে? একটা সিঙ্গেল ভিডিও তুমি আমায় দেখিয়ে দাও। সবাই নিজের গা বাঁচাচ্ছিল, তখন ওরা পাকে পড়েছিল, এখন এরা পাকে পড়েছে। দেখো, এটা তো অবশ্যই একটা খারাপ, সরকারের ফেলিয়ার আছে, এরই কোনো সন্দেহ নেই। বাট ওটা নিয়ে তো সবাই কথাবার্তা বলেছে। সরকারের যে ফেলিয়ার আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, স্ক্যাম করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আগের শিক্ষামন্ত্রী জেলে আছে, মানে ভাবো তৃণমূল সরকার শিক্ষামন্ত্রী চেঞ্জ করে দিয়েছে, মানে বুঝে গেছিল যে ভাই মানে বিশাল বড় স্ক্যাম করেছে, একে পরের বার রাখা যাবে না। তখন কিন্তু সব ধামাচাপা পড়ে গেছে, তখন এত কিছু হয়নি। ব্রাত্যবশ আসার আগে তো আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তো তড়িঘড়ি তাকে চেঞ্জ করে দিল। কেন চেঞ্জ করে দিয়েছে তার জন্য এক্সপ্লেনেশন দিয়েছিল, না আরও গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে দরকার শিক্ষা ছাড়া, তো সেখানে তার জন্য দিয়ে দিচ্ছি। বাট মেনলি সরিয়েছিল তৃণমূলের ভেতর থেকে স্ক্যামের জন্য। তারা বুঝতে পেরে গেছিল যে বিশাল বড় টাকা পয়সার লেনদেন এখানে হয়েছে, এটা তো আসেই। বাট আমি বলছি হিউম্যানিটি কাউন্ট থেকে, যারা এখন বিপাকে আছে, তারা কি আগে যারা বিপাকে ছিল তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল? তারাই। ডাক্তারদের মধ্যে একটা ইউনিটি আছে, এই জন্য সমস্ত যারা যারা ডিমান্ড করেছিল ডাক্তাররা, সব কিছু সরকারকে কিছু না কিছু হলেও মানতে হয়েছে। ঠিক। গোয়ার চিফ মিনিস্টার গিয়ে কিছুদিন আগে ডাক্তারদেরকে খেদিয়ে এসেছিল, এই ব্যাপারটা তোমরা বোধহয় পাওনি। বিশাল বড় অপমান করেছিল। মানে সেই গোয়াতে যে সরকারি হাসপাতালটা আছে, তার যে ভারপ্রাপ্ত একজন ডাক্তার ছিলেন, তাকে বিশাল বড় অপমান করেছিল। অন ক্যামেরায় বলেছিল যে বেরিয়ে যাও, ইউ আর স্যাকড,
সব বলে দিয়েছিল আর কি। সেই মোবাইল ফোবাইল নিয়ে রিল ফিল মানায়, বিজেপির একজন আছে। তো এমন, তারপরে ডাক্তারের অর্গানাইজেশন তার এগেনস্টে কমপ্লেন করেছে, তাকে ক্ষমা চাইতে হচ্ছে ওপেন, একবার না দুবার না তিনবার, 3 রকম ভাবে ক্ষমা চেয়েছে। ইউনিটিটা দরকার, এক্স্যাক্টলি। ইউনিটিটা না থাকলে, সেটা টিচারের ছিল ইউনিটি না। তুমি আমার কিন্তু পুরোনো ভিডিও পেয়ে যাবে, যখন ওরা আন্দোলন করছিল অনেক আগে, তখন কিন্তু ভিডিও পেয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, মানে তোমার দিক দিয়ে নিও না বিষয়টা, তোমাকেই বলছি, শিক্ষকরা কি স্বার্থপর হয়? দেখো, স্বার্থপরতা না মানে প্রফেশন থেকে আসে না, ঠিক আছে? স্বার্থপরতা নিজেদের মধ্যে থাকে। আমি একটা জিনিস বলতে পারি যে স্বার্থপর না মানে শিক্ষকরা কোন জিনিসটা হয় যেটা অন্য কোনো প্রফেশনে দেখা যায় না। তুমি দেখবে না যে ডাক্তারদের, অন্য কোনো ডাক্তারদের সম্বন্ধে কুটকাচালি করতে শিক্ষকরা করে, ওই টিচার বাজে যাস না। কোনো প্রাইভেট ডাক্তার অন্য কোনো প্রাইভেট ডাক্তারের সম্বন্ধে উল্টোপাল্টা কথাবার্তা বলে না, খুব কম। সেটা তার স্বভাবে থাকতে পারে, আলাদা জিনিস, ঠিক আছে? খুবই কম যে এই ডাক্তারকে বাজে বলছে, ওই ডাক্তারকে বাজে বলছে। বাট শিক্ষকদের মধ্যে তুমি দেখবে বড় বড় টেক প্ল্যাটফর্মে, বিশাল বড় টেক প্ল্যাটফর্ম, অল ইন্ডিয়া চলছে, এই টিচারের সাথে এই টিচারের ঝামেলা, ও পড়াতে পারে না, এ পড়াতে পারে না, সে পড়াতে পারে না, এই পড়াতে পারে না, ওপেন ক্যামেরা ওই করেছে, দেখছে। আমি তোমায় বলছি একটা কন্ট্রোভার্সিয়াল কথা, বেলঘুরিয়াতে আমার শ্বশুরবাড়ি, বেলঘুরিয়ার একটা টিচার, বলবো এটা? আচ্ছা বলেই দিই। বেলঘুরিয়ায় একটা টিচার আছে, তার একটা কম্পিউটার টিচার আছে। সেই কম্পিউটারের টিচারের তার কোনো একটা ছাত্রীর সাথে সম্পর্ক ছিল, ঠিক আছে? কি করেছে, যে টিচারটা আছে সেই ছাত্রীর সাথে কিছু ছবি টবি তুলেছিল, সেই ছবিগুলো তার কম্পিউটার টিচারটা ভাইরাল করে দিয়েছে। এবং কীভাবে ভাইরাল করেছে, সাপোজ আমি আরেকটা মানুষের কম্পিউটার টিচার, ওই মানুষটার, তার কোনো ছাত্রীর সাথে সম্পর্ক চলছিল, তার কোনো ছবি আমি প্ল্যাকার্ড বানিয়ে মানে লিফলেট সাজিয়ে হাতে হাতে হ্যান্ডবিল দিয়ে বিলি করেছে। আমার কাছে এখনো ছবিটা আছে। কতটা নিচে নেমে যেতে পারে একটা মানুষ? সে ভুল করছে মানলাম, তাদের দুজনের মধ্যে যদি কনসেন্ট থাকে তাহলে তোর এখানে বলার কিছু নেই, ঠিক আছে? আর যদি বলারও থাকে তো একটা মোরাল গ্রাউন্ডে বলতে পারিস, নিজের কিছু পার্সোনাল লোকেদের মধ্যে জায়গায় করছে, হ্যান্ডবিল বিলি করেছে। এটা তুমি অন্য কোনো ডাক্তারদের এক্সাম্পল দেখিয়ে দাও। তো শিক্ষকরা এই জায়গায় নামতে পারে, আমি দেখেছি। আমি একটা শিক্ষকের কথাবার্তা বলছি যে অফলাইন কোচিং সেন্টারে পড়ায়, তার প্রধান কাজটা হচ্ছে রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমার ফেসবুকের ভিডিওতে সে গালাগালি করা, এটা তার পেশা। গালাগালি করা একদম 9টা থেকে 9:30, যে আপনি বিশাল বাজে পড়ান, আপনি খুব স্লো পড়ান, আপনার মতো টিচারের জন্যই যুব সমাজ ধ্বংস হবে, এরকম তার বক্তব্য। সে নিজেও কিন্তু ম্যাথের টিচার, ওকে, ঠিক আছে? ওকে, সে ওই 9টা থেকে 9:30 অব্দি আমাকে গালাগালি না দিয়ে যদি একটা ইউটিউব ভিডিও বানিয়ে ফেলে না, সে কাজের কাজ করে। এই গালাগালি, নেগেটিভ হেডগুলো কীভাবে ডিল করো? এতে ডিল করার কি আছে? কষ্ট হয় সাধারণ মানুষের মতনই, খারাপ লাগে, ছাত্ররা তো দেখে। হ্যাঁ দেখে। এগুলো সব ওপেন বুক। তুমি যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এসছো, তোমার পজিটিভের সাথে নেগেটিভটাও নিতে হবে, করতেই হবে। আর এখন ছাত্রছাত্রীরা খুব মানে এই ব্যাপারে মানে স্মার্ট, ওরা চট করে কোনো জিনিসে ইন্ডালজ হয় না। যে আমার কাছে 6 মাস ধরে পড়ছে, তাহলে আমার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট দেখে কোনো এফেক্ট পড়বে না, এটা আমার পার্সোনালি মনে হয়। আর পড়লে পড়বে, কি বলার আছে আমার? এ বাবা স্যারকে গালাগালি দিচ্ছে, স্ক্রিনশট নিয়ে দেখালো, তা বলবে, কি যায় আসে, ওটা বলুক না। আমি ওই টিপিক্যাল সম্মান নিতে আসিনি, সম্মান আমার কাজে করুক আমাকে, ঠিক আছে? ওকে, আমি আগে খুব সিগারেট খেতাম, এখন আমি সিগারেট খাই না। আগে আমি সিগারেট খেলে আমি বলতাম যে আমি কোচিং থেকে পড়ানোর পরে বেরিয়ে যদি তুই আমাকে দেখিস যে আমি সিগারেট টানছি, তোর যদি ওটা দেখে মনে হয় যে আমি টিচারকে রেসপেক্ট করবো না, তুই করিস না। আমি চাই তুই আমাকে রেসপেক্ট করে আমি ক্লাসরুমে যেটা করি। আমার এটা পার্সোনালি মনে হয়। আমার পার্সোনাল লাইফে আমি কি করি না করি সেটা দিয়ে তোর কোনো যায় আসার কথা না। তুই এটা বলবি যে মানুষটা ভালো না, স্যার একটা নেশা আছে, সিগারেট খায়, বাট স্যার পড়ায় ভালো। আমি এটুকুনি শুনতে চাই। আমি কোনো আদর্শবান মানুষ, একটা আদর্শ আমি হতে চাই না, কারণ কোনো মানুষ পারফেক্ট না, এবং কোনো মানুষ যদি নিজেকে আদর্শ দেখানোর চেষ্টা করে সে ফেক করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে খামতি থাকে, সেই খামতিগুলো যদি কেউ দেখে নিক। তুমি যে কাজটা করছো অনেস্টলি সেই কাজটা করো। তুমি দেখো যে একটা ছাত্র তোমার কাছে যেই কাজের জন্য এসছে
তুমি সেইটাকে ডেলিভার করতে পারছো কিনা, তারপরে তুমি যা খুশি করো, তাতে আমার কোনো সমস্যা নেই। তো সোশ্যাল মিডিয়াতে যদি যখন দেখি যে উল্টোপাল্টা করছে, আমি কষ্ট পাই। ওয়াইফকে বলি যে দেখো এসব উল্টোপাল্টা বলছে আমাকে, বলছি তো বলবেই, তো বলুক, কী সমস্যা আছে। মাঝে মাঝে কমেন্ট রিপ্লাই দিয়ে দিই, অনেক সময় রিপ্লাই দিই না, মাঝে মাঝে রিপ্লাই দিয়ে দিই, রেগে যাই, রাগ হয় মারাত্মক লেভেলে, কেন আমাকে বলছে, আমি তো এরকম করি না। তো এইভাবেই হ্যান্ডেল করি। হ্যান্ডেল করা মানে আবার কি, মানুষ যেভাবে রিয়াক্ট করে সেভাবেই আমি রিয়াক্ট করি, আর এক্সট্রা কিছু বলি না। তবে এখন অনেক রিপ্লাই দেওয়াটা কমিয়ে দিয়েছি, আগে রিপ্লাই দিতাম খুব, এখন রিপ্লাই দেওয়াটা কমিয়ে দিয়েছি। না, এটাই দরকার, কারণ কজনকে রিপ্লাই দেবে, কজনকে বোঝাবে। ওপেন প্ল্যাটফর্মে আছো মানুষের। আর আগে আমার ভিডিও খুব ভাইরাল হতো, এখন একটু কম ভাইরাল হয়, মাঝে মাঝে ভাইরাল হয়, মাঝে মাঝে হয় না। তো এখন আমি অতটা দেখিও না যে কি হচ্ছে, প্রত্যেকদিন একটা ভিডিও দেওয়ার দিচ্ছি, এবং ওটা আমি কন্টিনিউ রাখছি। যেটা আমি তৈরি করেছিলাম, কমিটমেন্ট যেটা আমি দিয়েছিলাম যে আমি 1 বছর 2 বছর এটা করবো, ওটা আমি করে যাবো। ঠিক আছে, ভবিষ্যতে প্ল্যান কি? ভবিষ্যৎ অলরেডি আমরা দুটো জানতে পেরেছি, একটা হচ্ছে তুমি অ্যাপস ওয়েবসাইট বানাচ্ছো, মানে এটাকে পা রাখছো নতুন করে। সেকেন্ড হচ্ছে তোমার কন্টিনিউ ভিডিও ইউটিউব করে যাবে, মানে ভিডিও করে যাবে, মানে ওভারঅল প্ল্যান কি? যতজনের কাছে নিজেকে পৌঁছানো যায় পৌঁছানো। আমি ইউটিউব চ্যানেলটা শুরুই করেছিলাম এটা ভেবে যে আমি যতজনের কাছে নিজের, মাঝে মাঝে মনে হয় না, মাঝে মাঝে নিজেকে টেস্ট করতে ইচ্ছে করে যে আমার পোটেনশিয়াল কতটা আছে। লোককে তো ক্রিটিসাইজ করলাম, সাপোজ আমি এটাই বিশাল বড় এডুকেশনাল প্ল্যাটফর্মের ওনারকে ক্রিটিসাইজ করলাম, সে তো নিজের অকাত দেখিয়ে দিয়েছে। আমি যে ক্রিটিসাইজ করলাম, আমার ক্যাপাবিলিটি কতটা। মাঝে মাঝে নিজেকে ইচ্ছা করে না যে আমি টেস্ট করবো যে আমার ক্যাপাবিলিটি কতটা। তো সেই টেস্ট করার থেকে বেস্ট প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়া কিছু নেই। ওকে, তো আমি 1 বছর 2 বছর নিজের ক্যাপাবিলিটি টেস্ট করব, যে আমার যে পড়ানোটা, যেটা কিছু মানুষ এতদিন ভালো বলতো, সেটাকে কতজন ভালো বলছে, আমি কতজনের মধ্যে নিজেকে পৌঁছাতে পারছি, এবং সেখান থেকে যে নেগেটিভ কমেন্টসগুলো আসছে সেগুলোকে আমি কিভাবে ঠিক করতে পারছি, আমার মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো আমি কীভাবে শুধরাতে পারছি, আরও কিভাবে নিজেকে বেটার বানাতে পারছি। এইটা আমার আগামী 2 বছর চ্যালেঞ্জ। পয়সা করে নিয়ে ভাবছি, তবে এখন যে ইনকাম হয় মোটামুটি চলে যাবে, সমস্যা নেই। তবে আমি এটুকুনি ভাবার চেষ্টা করছি যে ওই যে ব্যাপারটা, নিজেকে টেস্ট করার ব্যাপার আছে না, যে ভাই আমার ইঞ্জিনটা কতটা অবধি দৌড়াতে পারে, ওটা চলবে। ওটা আমি নিজেকে টেস্ট করবো যে সত্যিই কি আমার মধ্যে পোটেনশিয়ালটা আছে। আমি তো ছাত্রদের পোটেনশিয়াল চেক করি, যে তুই আইআইটি পাবি কিনা, তুই জ্যাম কোয়ালিফাই করতে পারবি কিনা, তুই টপ করতে পারবি না, তুই পাস করতে পারবি কিনা। ভাই নিজের পোটেনশিয়াল তুই নিজের করতে হবে। একটা টিচারের পোটেনশিয়াল টেস্ট কিভাবে হবে, তুমি কতজনের কাছে পৌঁছাতে পারলে, কতজন তোমাকে ভালোবাসছে, পৌঁছানো কিভাবে তুমি ফ্লারিশ করছো, তো আমি ওটাই টেস্ট করবো। যদি আমি দেখি যে আমার সাবস্ক্রাইবার বলো বা আমার পরিচিতি বলো 20,000 30,000-এর বেশি ইউটিউবে সাবস্ক্রাইবার গেল না, তো মনে করবো যে আমার দৌড় অতটাই, আমি মেনে নেবো এটা। ওকে, বাট আমি চালিয়ে যাবো পোটেনশিয়াল, আমি এটা মেনে নেবো। একটা জায়গায় আমি স্ক্যাটার্ড হয়ে যাবো যে হ্যাঁ ভাই আমার পোটেনশিয়াল এতটাই, হয়তো আমি ওর মতো অতটা ট্যালেন্টেড না, হয়তো আমার মধ্যে কিছু খামতি আছে, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবো, আমি চালিয়ে যাবো। নেক্সট এগিয়ে যাওয়ার কাজ হচ্ছে এটাকে। একদম শেষে তোমার ছাত্রছাত্রী বা যারা দেখছে, যারা শিক্ষকতায় নতুন পদার্পণ করছে, তার জন্য কি বলবো? যারা শিক্ষকতায় পদার্পণ করছে, যারা গভর্নমেন্ট টিচার হতে চায়, তারা তো পারবে না এখন, স্বাভাবিক জিনিসটা, আশা রাখা দরকার নেই, এখন পারবে না, তাদের অনেস্টলি বলতে পারবে না। এখন যে সামনে পরীক্ষাটা আসছে, আমাকেও বাড়ি থেকে বসতে বলছে পরীক্ষাটার জন্য। কে বলছে এবার বলো? মা বলছে। বৌদি বলছে না তো? না, তবে মার এখন বলাটা কমে গেছে, মানে মার এখন সেই জোরটা নেই বলার, ঠিক আছে, যেটা আগে বলতো যে বসে দেখ না কি হয়, এরকম ভাই বলছে। আচ্ছা না, আমি বসবো না ওটা। আমার একটা কলিগ আছে, সে বলছে, সে নিজে খুব বড় একজন এডুকেশনাল প্ল্যাটফর্মে আছে এবং সে খুব পপুলার একজন মানুষ। সে আমাকে মাঝে মাঝে ফোন করে বলছে যে দাও এসএসসিটা একবার দাও। তুমি নিজে আছো এই লাইনে, তুমি একজন ডাক্তার, তুমি একজন টিচার, তুমি কি করে বলছো? বলছি না অয়ন দাও। তো আমি তার কথা শুনবো না, ঠিক আছে, আমি তাকে এই প্ল্যাটফর্মে বলছি, আমি তার কথা শুনবো না, সব কথা শুনবো, এই কথা শুনতে পারবো না আমি। তবে গভর্নমেন্ট টিচার তো হতে পারবে না, যদি প্রাইভেট টিচার হতে চাও, এইটা না অনেক কনসিস্টেন্সি ডিমান্ড করে, সব কিছুই অনেক কনসিস্টেন্সি ডিমান্ড করে, বাট এটা একটা অন্য রকমের কনসিস্টেন্সি ডিমান্ড করে, এটা একটা অন্য রকমের হার্ডওয়ার্ক ডিমান্ড করে। এই হার্ডওয়ার্ক করার যার মধ্যে ক্ষমতা আছে সে জিতবে, যার মধ্যে ক্ষমতা নেই সে হারবে।
আমি যখন ছোটবেলা থেকে আমি দেখেছি, আমি পরিশ্রমে না আমার বাবার মতন, আমার পরিশ্রমে না কোনোদিন ভয় লাগেনি লাইফে, কোনোদিন না। যত বেশি পরিশ্রম করতাম আমার এনার্জি বেড়ে যেত। সাডেনলি কিছুদিন আমি মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। কি নিয়ে? যে আমি একটু পাগলের মতন পরিশ্রম বেশি করে ফেলছি না। আচ্ছা, ফাট করে ভয় চলে এসেছিল যে আমি কি এত টানতে পারবো, এটা কি আফটার 30 এফেক্ট নাকি জানি না, আমি কি টানতে পারবো? আমার পরিশ্রমটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে এরপর হয়তো আমি কোলাপস করে যাব। ঠিক আছে, এটা আমার ভয় চলে এসেছিল যে আদতেও কি আমি টানতে পারবো, যেটা আমার আগে কোনোদিন আসেনি। সো আমার কাছে এটা বিভৎস নতুন, হয়তো কারোর কাছে হয়তো নতুন না, আমার কাছে নতুন, বিকজ আমি কোনোদিন আগে পরিশ্রম করতে ভয় পেতাম না। এবার পরিশ্রম করার পরে মনে হচ্ছে যে এটা কি এনাফ পরিশ্রমের জন্য, নাকি এরপরে আর পরিশ্রম করতে হবে, আমি তো এরপর পারবো না আর, তখন কি করব? সো এটা এমন একটা পরিশ্রম ডিমান্ড করে যার কোনো সীমা নেই, এই এডুকেশন মানে এই টিচিং লাইনটা। মানে সেই মাথায় সেই চিন্তা ভাবনা রেখে মাথায় হ্যাঁ, এগোতে হবে। এবং যদি তুমি সেই লেভেলে পৌঁছাতে চাও, আর যদি তুমি একটু টুকটাক একটু পড়াতে চাও, তার জন্য কিছু দরকার নেই, তার জন্য যে কেউ পড়াতে পারে। ঠিক আছে, ওকে, যে কেউ পারে, যে কেউ। বাট তুমি যদি সেই টপ জায়গায় পৌঁছাতে চাও, এটা এমন একটা পরিশ্রমের জায়গা যার কোনো একটা বিভৎস জায়গা। আমি বারবার করে বলছি, আমি অন্য সব জায়গায় এক্সপ্লোর করেছি, আমি দেখেছি, বাট দিস ইজ সামথিং এলস। তোমাকে এমন লেভেলের কনসিস্টেন্ট হতে হবে যার কোনো সীমা নেই, তোমাকে এমন লেভেলের পড়াতে হবে যার কোনো সীমা নেই। আর এটা এমন একটা প্রফেশন, আমি বারবার করে বলি, যারা থিয়েটার করে এবং যারা পড়ায় তাদের কোনো কাট হয় না। যে থিয়েটার করে তার কোনো কাট হয় না, তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা তাকে টানা পারফর্ম করতে হয়, এবং সেখানে সে কিন্তু কোনো ভুলচুক করতে পারবে না, তাকে এক্সপ্রেশনটা বজায় রাখতে হবে। টিচিং ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। তোমাকে তার থেকেও বেশি, আমরা তো মাঝে মাঝে 4-5 ঘন্টাও পড়াই টানা, তো মাঝে মাঝে তোমাকে সেই 4-5 ঘন্টা ননস্টপ পারফর্ম করে যেতে হবে। এনার্জি সেম, ইমোশন, মানে ইটস লাইক এ পারফরমেন্স। তুমি যদি পারফর্ম না করো ওখানে, স্টুডেন্টরা ভালো চোখে দেখবে না, স্টুডেন্টদের বোরিং লাগবে। বোরিং সিনেমা দেখে আমরা কী ভাবি, চলছে সিনেমা, বোরিং সিনেমা চলছে। মাঝে মাঝে এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি, চোখ মুখের এক্সপ্রেশন, ভয়েস মডুলেশন করে না মাঝে মাঝে, ওগুলো করতে হবে, করতেই হবে এগুলো। এবং ওগুলো তুমি ফেক করবে না, ভেতর থেকে আসবে। যে এই জায়গাটা তুমি নিজে ফিল করছো ভেতর থেকে, যে আমার এই জায়গাটা বলা উচিত। একটা দুর্দান্ত টপিক আমি পড়াচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাটা আমার জোরে বলা উচিত। তোমার হাসি, তোমার চোখ ছলছল করা, হাসা, হাহা করে হট্ট হাসি বা এমনি হাসা, সেই ইমোশনগুলো পড়ানোর সাথে সাথে চলে আসবে। ওটা না আসা মানে তুমি একটা মেকানিক্যাল পড়াচ্ছ, আসছে মানে তুমি ঠিক পড়াচ্ছ। ওটা তোমার ভেতর থেকে আসছে মানে তুমি একটা ন্যাচারাল টিচার। ওটা তোমার আনতে হচ্ছে, মানে যেভাবে ন্যাচারাল অ্যাক্টর বর্ন অ্যাক্টর হয় না, সেভাবে ন্যাচারাল টিচার বর্ন টিচার হয়। টিচার মাঝে মাঝে আমি দেখি যে টিচিং কোর্স, হাউ টু বিকাম আ টিচার, আমাদের কাছ থেকে 2,999 টাকায় আপনি টিচিং কিভাবে করতে হয় শিখুন, একটা টিউটোরিয়াল কিনুন, আপনি কিভাবে পড়াতে হয় শিখে যাবেন। বুলশিট কি বাফেলো শিট, এর থেকে বড় স্ক্যাম নেই। কোনোদিন কিভাবে টিচার হতে হয় সেটা শেখানো যায় না, কিভাবে অ্যাক্টিং করতে হয় শেখানো যায়। এবার যেটা বললাম যে টিচিং মানে অ্যাক্টিং না, ওটা ভেতর থেকে আসবে। সো টিচার জন্মায়, টিচার হয় না কেউ। আমি এটুকুনি লিখে দিচ্ছি, যত বড় বড় আমাকে টিচাররা এসে কন্ট্রাডিক্ট করুক, তাতে আমার কোনো যায় আসে না। টিচার জন্মায়, তুমি কাউকে ধরে বেঁধে টিচার বা টিচিং শেখাতে পারবে না। যারা হচ্ছে বা যারা করছে তারা রোবোটিক হয়ে যাচ্ছে, বেসিক্যালি রোবোটিক হচ্ছে, এবং যারা এটা নিয়ে বিজনেস করছে তারা মানে স্ক্যাম করছে। বিশাল বড় এডুকেশনাল ইনস্টিটিউট, সে বলছে আমরা তোমাকে পড়ানো শেখাবো, কিভাবে পড়াতে হয়। এটা কি ইয়ার কি হচ্ছে, এটা কি ইয়ার কি হচ্ছে, এটা কি মানে এটা হয় না। যাদেরকে তুমি নিজের ইউটিউব চ্যানেলে ফেস বানিয়েছো, তারা তোমার এই প্রোগ্রাম থেকে এসছে, তুমি যে কোর্সটা বিক্রি করছো সেখান থেকে শিখে এসছে। একজনকে আনাতো দেখি, ফ্যাকাল্টি ট্রেনিং প্রোগ্রাম বলে ওটাকে। কি হচ্ছে এটা? যাদেরকে ফেস বানিয়েছো নিজের কোচিং ইনস্টিটিউটে, নিজের এডুকেশনাল ইনস্টিটিউটে, নিজের ইউটিউব চ্যানেলে, তারা তো বর্ন টিচার। একটা তোমার এই প্রোগ্রাম থেকে পাস করা টিচার নিয়ে আসো দেখি। তুমি কিছু আগে বললে না যে আমার বাড়িতে অতিথি দিলে আমার নোংরাটাকে সবসময় স্যারে রাখা, একদম ব্যাপারটা ওই নোংরাটাই ডেকে দিয়েছে। আবার ব্যাপারটা হচ্ছে সেই নোংরা বেচে ইনকামও করছে। তো আমরা তো নোংরা ডাম করে দিই, তুলতে আসে নোংরাটা আমরা দিয়ে দিই, ওখান থেকে পয়সা দেয় আমাকে,
না, এরা ওরা সেই নোংরাটাকে নিয়ে বিক্রি করে পয়সা ইনকাম করছে। আর নোংরাটাকে দেখাচ্ছে না, যদি তোমাকে নোংরা দাও প্যাকেজিং করে র্যাপার প্যাকেজিং করে সুন্দর করে বিক্রি করছে। তো এটাও একটা বড় স্ক্যাম, এটা চলছে, যা তা হচ্ছে, মানে মার্কেটে সুন্দর হয়ে যা তা হচ্ছে। আমরা স্ক্যাম নিয়ে আলোচনা করলাম, তোমার সাথে এরকম কিছু স্ক্যাম হয়েছে যেগুলো কোনো একটা ঘটনা চক্রে বা কোনো জায়গায় খারাপ লেগেছে? স্ক্যাম হয়েছে একটা জায়গায়, আমি তখন সিএসআই নেটের প্রিপারেশন করছিলাম পিএইচডি এন্ট্রান্সের জন্য। আমি কিন্তু পিএইচডি করিনি ওকে, ওকে, তো সিএসআই নেটের প্রিপারেশন নিচ্ছিলাম পিএইচডি করার জন্য। তো একটা ইনস্টিটিউটে শুনেছিলাম যে সিএসআই নেট পড়ায়, তো গেলাম সামথিং স্যার ক্লাসেস। ওকে, গিয়ে আমি সকাল 11টার সময় গেছিলাম, 4টে অবধি আমাকে দাঁড় করিয়ে রাখলো। আমি দাঁড়িয়েই ছিলাম ঠায়। আমি বললাম যে স্যার ক্লাস, ও তো স্যার তখনও আসেনি, মানে ওখানে ওদের অ্যাসিস্ট্যান্টরা ছিল। সে বললো যে স্যার প্রথমে তো আপনাকে অ্যাডমিশন ফিস দিতে হবে, পুরো কোর্সটার ফিস ছিল 22,000 টাকা, প্রথমে আপনাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। তো 5,000 টাকা পেমেন্ট করে দিলাম। তা বলেছে ঠিক আছে স্যার আপনার ক্লাস শুরু হয়ে যাবে। না, কখন ক্লাস হবে? স্যার 4টে থেকে ক্লাস আছে। 4টার সময় স্যার এলো, ঢুকে গেলাম, দেখলেন যে আমার আশেপাশে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বসে আছে। আমি স্যার কিছু স্যার এটা কিসের ক্লাস? বলছে এটা ক্লাস 12-এর ক্লাস। ওখানে ক্লাস 12-এ যারা ছাত্রছাত্রীরা পড়ছিল তারা ছিল, এবং তারা সেখানে 12-এ পড়ে না আইএসআই দিতে পারে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ব্যাচেলার্সের জন্য একটা কোর্স আছে, মানে তোমার পরীক্ষা আছে আর কি, আইএসআই এক্সাম। সেই ব্যাচে আমাকে বসিয়ে দিয়েছে। সেই টিচারের কোনো সিএসআই নেটের ব্যাচ ছিল না, আমাকে যেটা প্রথমে বলে দিতে পারতো। আমি আর 5,000 টাকাটা ফেরত পাইনি। এরকম স্ক্যাম হয়? আমি ভেবেছিলাম যে আমার যাই হয়ে যাক না কেন, আমি এরকম কাজ কোনোদিন করবো না, আমার যাই হয়ে যাক না কেন। মানে কিছু কিছু মানুষ শিক্ষা ব্যবস্থাটাকে পুরো নিজের স্বার্থের জন্য পুরো ঘেঁটে রেখেছে। মানে আমি মাঝে মাঝে অবাক হলাম, তারা একবার ভাবলো না যে আমি একটা মাত্র 1.5 ঘন্টার ক্লাস করেছি, তাও সেটা ক্লাস 12-এর। ভাই একে 5,000 টাকা ফেরত দিয়ে দিই। আমি যখন কি চাইলাম, বলছে স্যার নন রিফান্ডেবল। কিছুক্ষণ আগেই বললে যে ব্যবসা করতে যদি কেউ বসে সে তোমাকে কেন রিফান্ড দেবে? ব্যবসা করতে বসেছে। তো আমি নিজের কথা ভাবি মাঝে মাঝে, তারা মাঝে মাঝে একটা এরকম আছে যে কোর্স পারচেস করে নিচ্ছে, বলে স্যার লাগবে না কোর্সটা। 2-3 দিন পরে সাপোজ সে দেখেছে, আমি জানি না সে 2-3 দিনে কটা ভিডিও দেখে নিয়েছে, সে হয়তো 30টা ভিডিও দেখে নিয়েছে 2-3 দিনে, তার যেটুকু দরকার ছিল সে দেখে নিয়েছে। স্যার কোর্সটা লাগবে না, আমি কোনো ভিডিও দেখিনি। আমি কি করে বুঝি সে কোনো ভিডিও দেখেছি কি দেখেনি? আমরা ফিস রিফান্ড করে দিই, এখনো পর্যন্ত সেই ডিগনিটি বজায় রেখেছি। এরকম কত স্টুডেন্ট আছে যারা স্ক্যাম করে আমাদের সাথে। আমরা পেমেন্টের স্ক্রিনশট নিই, একই স্ক্রিনশট খালি ডেট চেঞ্জ করে করে আমাদের দিয়ে দেয়। আমরা ধরে নিয়েছি এরকম অনেকে আছে। তারপর টাকা যখন চাইছি, না দেবো না। আমরা বলছি আমরা কিন্তু স্টেপ নেব, না দেবো না। কি করবেন আপনি, কি করবে তুমি? তো স্টুডেন্টরাও স্ক্যাম মাঝে মাঝে করে, তোমাকে মেনে নিতে হবে। যেরকম ভালো স্টুডেন্টরা আছে, এরকম কিছু স্টুডেন্ট আছে যারা এগুলো করে এবং ভালো খারাপ নিয়েই চলছে। কিছুদিন আগে আমার অ্যাপটা হ্যাক করে অ্যাপের সমস্ত মেটেরিয়াল নিয়ে নিয়েছে, ধরেছি। এগুলো সব গুড কর্মা, ভগবানের আশীর্বাদ। আমি তো নাও ধরতে পারতাম একদম। কোথা থেকে আমরা বুঝতে পেরে গেলাম অ্যাপটা হ্যাক হয়েছে, ইনফরমেশন এলো, আমরা বুঝে গেলাম যে অ্যাপটা হ্যাক হয়েছে। তাকে ধরলাম, তার কাছ থেকে ফিসগুলো সব নিলাম। সে বলে লাস্ট মাসের ফিস দিতে পারবে না। ওকে ঠিক আছে, সেটা তোমরা ডাইরেক্ট বলো আমাকে, তোমার ফিনান্সিয়াল প্রবলেম আছে। তো ফিনান্সিয়াল প্রবলেম আছে, তোমার বড় নি। এবং আমি জানলাম যে কীভাবে কীভাবে অ্যাপ হ্যাক করেছে, এবং সেটা নতুন যে অ্যাপটা বানাচ্ছি সেগুলোকে সেই ডেভেলপারকে বললাম, যেগুলো স্ট্রং যে হ্যাক করেছিল তাকেই আমি টেস্টার বানালাম, যে আমার যে নতুন অ্যাপটা তৈরি হবে তুই হ্যাক করবি, কত রকম তুই হ্যাক করতে পারিস। মানে তো অ্যাকচুয়ালি ও টেস্টার হয়ে গেল আমাদের। একদিকে দেখতে গেলে ইনডাইরেক্টলি ভালোই হলো যে তোমার নতুন অ্যাপসের লুফলগুলো তুমি নিজে লুফলগুলো বুঝে পেরে। আমার দরকার হয় ডেটা, একদম তুই কত রকম ভাবে আমার অ্যাপ হ্যাক করেছিস সেইগুলো আমি প্রিভেন্ট করব। আমি ওটা নিয়ে বসে থাকতে পারবো না তো, যে তুই আমার কত মেটেরিয়াল চুরি করলি, কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে নিয়ে নিয়েছে। তাহলে তুমি যেভাবে কথা বলছো সবার সাথে, আশা করি তুমি সবার সাথে এরকমই কথা বলছো, ছাত্রছাত্রী সবার সাথে।
এই কথা বলা নিয়ে, কারণ এখন সবাই কিছু না আমরা আলোচনা করছিলাম যে ছাত্ররা একটা ইমোশন টাচ করে, ছাত্ররা একটা জায়গা চায়। এরকম হয়েছে কখনো যে ছাত্রের সাথে কথা বলতে গিয়ে যে কথাটা হয়তো তুমি তোমার নিজের মতো করে বলেছো, সে তার মতো করে ভেবে নিয়ে তোমাকে একটা রিয়াকশন দিয়েছে? এটা তো হয়, এটা হয় মাঝে মাঝে। কোনো ছাত্রছাত্রীদের সাথে একটু ইয়ার্কি মেরেই তাকে একটা কিছু বললাম, সে তো গায়ে মেখে নিল ব্যাপারটা। এবার ভগবান একটা পাওয়ার দিয়েছে যে চোখ মুখ দেখে বুঝে যাই সেকেন্ডে এসে গায়ে মেখে নিয়েছে, তো সঙ্গে সঙ্গে অন্য কোনো ইয়ার্কি মেরে সেটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা চলে। বা সেটা সবসময় তো আমরা সাকসেসফুল হই না। এরকম কিছু বিষয় এরকম আছে, মানে বলেছি হয়তো একরকমভাবে, হয়তো বকেছি, সে তো অন্যরকমভাবে নিয়ে নিয়েছে। পরে গিয়ে আমাদের নামে যাতা বলেছে, স্যার আমাকে এরকম বলেছে, এই করেছে এই করেছে, আমাদের নামে নেগেটিভ পাবলিসিটি করেছে। এখন কাছে তোরা কি চায় যে তুমি তাদের তুমি করে বলো না তুমি করে বলো, মানে এই ব্যাপারগুলোকে এখন কিছু বড় ওই কাজ তুই করে? আর তুমি যেটা বলছো তো, হ্যাঁ। কিভাবে কথা বলা উচিত, ভাই তুই, আমি টিচারদেরকে বলছি, ভাই তুই আমার সমবয়সী টিচারদেরকে বলছি, ভাই তুই যেভাবেই কথাবার্তা বল ঠিকঠাক কথাবার্তা বল। তুমি করে বলো বা তুই করে বলো, যেটা তুমি যেটা বলছো সেটা মেক সেন্স হয়, এটা আমার মনে হয় পার্সোনালি। এবার ব্যাপারটা হচ্ছে এই তুমি আর তুই নিয়ে আমাকে যা ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে, আমি এটা বলে বোঝাতে পারবো না। সোশ্যাল মিডিয়ার ধ্বজাধারী মানুষজনরা যারা বলছে কি করে একটা ছাত্রছাত্রীকে তুমি তুই বলতে পারো, তুমি একজন শিক্ষক, তোমার তো বেসিক এটিকেট নেই যে তুমি একটা ছাত্রছাত্রীকে তুমি করে বলবে। বলছি ভাই এটা তো আমায় কেউ শেখায়নি। আমি যখন পড়ানো শুরু করেছিলাম গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদেরকে, তখন আমার সাথে আমার গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের বয়সের ডিফারেন্স ছিল 1 বছর। আমি থার্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ার পড়ানো শুরু করেছি। 2016 সালে আমি থার্ড ইয়ার কমপ্লিট করেছি, 2017 সাল থেকে আমি থার্ড ইয়ারই পড়ানো শুরু করেছি। তাহলে বয়সের ডিফারেন্স কত হলো? 1 বছর। তাদেরকে কি বলবো আমি? স্বাভাবিক জিনিস। তাদেরকে তুই ছাড়া আমি কি বলবো? সেটা আমার বন্ধুস্থানীয়। একদম এরকমও কিছু স্টুডেন্ট ছিল, সে আমার সমবয়সী, হয়তো সে ফেল টেল করেছে, 1 বছর দিচ্ছে, তাকে আমি কি বলবো তুমি? এবার এটা বোঝাবো কিভাবে কাউকে আমি? আর আমার বোঝানোর দরকারও নেই। দেবের গান আছে, ওটা নিয়ে একটা রিলও বানিয়েছিলাম, তোকে তুই বলবো না তুমি, আমি বুঝে পাই না। তো ওই ঘটনা পরে এক্স্যাক্টলি, মানে আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, তো ওটা নেই। মানে লোকের যদি তোমার খারাপ কিছু পয়েন্ট আউট করতে হয়, সে করবে, তুমি তাকে আটকাতে পারবে না। সো সেগুলোর দিকে ফোকাস না করে যদি আমাকে এমন কিছু বলতো যেটা আমার মনে হচ্ছে না সত্যি আমি এটা ভুল করছি, আমি চেঞ্জ করে নিতাম সঙ্গে সঙ্গে। আমার দরকার কি বললাম? ডেটা। একদম আমার দরকার নিজের সম্বন্ধে ডেটা। তুই আর তুমিটা কোনো ঘন্টার ডেটা না, ফালতু জিনিস এগুলো, ওটা ওই যে ফালতু জিনিস। মানুষ সমালোচনা করবে, এক্স্যাক্টলি, এটা বাইরে হয় না, এটা ওয়েস্ট বেঙ্গলি হয়। সমালোচনা করবে। আর বাইরে বড় বড় এডুকেশনাল প্ল্যাটফর্মে যারা লাখ লাখ ছেলে মেয়ে পড়াচ্ছে, মাঝে মাঝে তুই বলছে, কি যায় আসছে, কি যায় আসছে? আলটিমেটলি নিজেদের মধ্যে রিলেশনটা কি? Exactly. ছাত্র একজন আমার মনে হয় যে তুই বললে ছাত্রদের সাথে কানেকশনটা অনেক বেশি হয়। একদম একদমই তাই। সে আমাকে নিজের দাদা মনে করে, সে আমাকে কোনো মহাপুরুষ ভাবা শুরু করে দেয় না। আর আমি যদি তুই বলে ভালো পড়াই না, আমি তুই বলতে চাই, একদম আমার আলাদা করে তুমি বলার দরকার নেই। এবং আমি রিলেশনটা তো মানে ভালো হচ্ছে এবং বন্ডিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে বলা যেতেই পারে। আমিও শুনতে হয়েছে প্রচুর প্রচুর, একজন দুজন না, এ প্রচুর লোক বলেছে, এদের কোনো কাজ নেই সারাদিনে, তারা বলেছে। একটা মানুষ কি করবে? আমি তোমায় সেটাই বললাম, বাড়িতে এসছে দেখছে যে হয়তো বয়স্ক মার শরীরটা খারাপ, হয়তো বউ খিচকিচ করছে, হয়তো বর খিচকিচ করছে, ছেলে মেয়েগুলো কথা শোনে না, সে একটা ঘরে গিয়ে রিল্যাক্স করছে, তার মাথা পুরোপুরি ফেটে আছে। সে দেখবে, সে আমার যদি আমার সাপোজ তার আমার মুখটা পছন্দ না, বা আমি যেভাবে কথা বলছি তার সেটা ভালো লাগেনি, সে বলছে, পুরো রাগটা তোমার উপর ছাড়বে। এটাই। আর কমেন্ট বক্স তো খোলাই আছে সবার জন্য, কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে, এটা বলবেই, এটাতে কিছু আলাদা করে বলার নেই, সবাইকে শুনতে হয়, আমাকেও হয়েছে আর কি। সোশ্যাল মিডিয়া থাকতে গেলে শুনতে হবে, শুনতে হবে, এটা আমি, এটা ঠিক আছে, চলবে এটা। তুমি এত ভালো কথা বলো গুছিয়ে। রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেখানে বেশ স্মার্টলি একটা উত্তর দিয়ে বেরিয়ে গেলে। রাজনীতি যাওয়ার ইচ্ছা আছে? যদি আমায় কেউ শিক্ষামন্ত্রীর পদ অফার করে তাহলে যাবো। কোন দলে বলো? যে কোনো দলের। কোনো দলের আলাদা করে সহানুভূতি? যে কোনো দলের, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আরডি, জেডি, যা যা আছে আর কি, আম আদমি পার্টি, যে কোনো দলের যদি
শিক্ষা রিলেটেড কোনো পথ আমি দিতে চাই, আমার মনে হয় যে আমি পারবো এটা। মাঝে মাঝে দিনের মধ্যে কল আসে না, কিন্তু আমাকে যদি বলে যে তোমাকে আমি শিল্পমন্ত্রী করলাম, যে কোনো জায়গায় যত টাকাই অফার দিতে না যাবো না। শিক্ষামন্ত্রী হলে তুমি শিক্ষা যদি আমাকে, শিক্ষামন্ত্রী না, যদি শিক্ষা জগতে যদি কোনো এডুকেশন, সবার আগে তোমার কি মনে হয় কি চেঞ্জ করা উচিত আমাদের ভারতবর্ষে বা আমরা বাংলায় আছি, বাংলার কথা বলি, যে আমাদের বাংলায় তোমাকে যদি শিক্ষার একটা পদ দেওয়া হয়, সবার আগে তোমার কি মনে হয় কি? সবার আগে আমি 11-12 থেকে এই যে এমসিকিউ সিস্টেম আছে তুলে দেবো, ফালতু সিস্টেম। আমি জানি না তুমি কতটা 11-12 এডুকেশনের সাথে এই মুহূর্তে মানে কানেক্টেড আছো। একদম কানেক্ট নেই। আমি তোমায় বলছি ব্যাপারটা কি হচ্ছে। আমরা তো সবাই পড়াশোনা করেছি, তো তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে পুরো এমসিকিউ, 40 নম্বরের পরীক্ষা, 40টা এমসিকিউ। সেকেন্ড সেমিস্টারে পুরো সাবজেক্টিভ। আমি এত বছর ধরে পড়িয়ে যেটা বুঝতে পেরেছি, যাদেরকে তুমি একটা টানা 6 মাস ধরে যাদেরকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছ, তারা পরের সাবজেক্টিভ পরীক্ষায়, পরের সেমিস্টারে গিয়ে যখন সাবজেক্টিভ পরীক্ষা দিতে বসবে, যেখানে তোমার পুরো অঙ্কটা লিখে ডেসক্রাইব করতে হবে। আর এমসিকিউ মানে তোমার কি খালি টিক মারা, সে চট করে অ্যাডজাস্ট করতে পারবে না। এটা কোনো ছাত্রের মধ্যে ট্যালেন্ট আসতে পারে না। আবার এমসিকিউ 40টা এমসিকিউ, টাইমও কম আছে, তার জন্য তোমাকে শর্টকাট টেকনিক মাঝে মাঝে শেখাতে হবে। আর ছাত্র তো পুরো অঙ্কটা করা শিখছে না, প্রথম থেকে লাস্ট অব্দি যদি পুরো লিখতে হচ্ছে, সাথে তো ওটাই শিখছে না। তো পরের সেমিস্টার গিয়ে সাডেনলি সে কি করে চেঞ্জ করবে নিজেকে? মানে মানুষ অভ্যাসের দাস। এটা তোমরা ফিল করেছো যে এক্স্যাক্টলি ব্লান্ডার সিস্টেম, এটা ফালতু। ডাইরেক্ট বলবো এটা। তার থেকে প্রত্যেকটা সেমিস্টারে এমসিকিউ এবং সাবজেক্টিভ দুটোই রাখা, যেটা আমাদের সময় ছিল যখন আমরা উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন 5টা 20 নম্বরের প্রশ্ন ছিল, এরকম কিছু একটা ছিল, আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না। আমি মাধ্যমিক 2003-এ, তো ওই সময় একটা পার্ট ছিল যে প্রথমে ছোট প্রশ্ন থাকতো, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে বড় প্রশ্ন, এই প্যাটার্নটা একদম। মানে আমার মতে এমসিকিউটা রাখা উচিত। আমি অল ইন্ডিয়া লেভেলের ছেলেপুলের সাথে যখন কম্পেয়ার করবো নিজেকে, আমার এমসিকিউ রাখা উচিত। আচ্ছা, মানে কিন্তু কম এবং সাবজেক্টিভটা শেখানো উচিত। এটা ব্লান্ডার, এটা যে কে ভাবলো, কেন ভাবলো, কি করতে ভাবলো, আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। সেমিস্টার ইজ গ্রেট, সেমিস্টার জেনেছে আমার মতো খুব ভালো ডিসিশন নিয়েছে। এটা 6 মাস পর পরীক্ষা, এটা সত্যি ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, যুক্ত থাকছে পড়াশোনার সাথে। কিন্তু এই যে ব্লান্ডারটা করে দিল এমসিকিউ, এটা সবার আগে আমি এটা চেঞ্জ করবো। এখন যদি বর্তমানে আমরা রেজাল্টগুলো দেখি, গভর্নমেন্ট এক্সামগুলোর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আমাদের মেট্রো শহর থেকে, মানে কলকাতার থেকে বা বড় বড় শহর থেকে গ্রামগঞ্জে ভালো রেজাল্ট করছে। তার কারণে ওটা আমাদের সময়ও ছিল। আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি, লবণরথ বিদ্যাপীঠ, সেখান থেকে অনেকবার 2nd, 3rd, 11th এগুলো হয়েছে। তো আমাদের সময় অবধি কলকাতার ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতো, একসময় ভালো করতো। এখনকার কারণটা হচ্ছে কেন করে না, কেন এখন ভালো ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েই না। আচ্ছা, কলকাতার ভালো ঘরের, মানে ভালো ঘর মানে বলছি যাদের একটু পয়সা কড়ি আছে, প্রতিপত্তি আছে একটু, তারা এখন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে পড়াচ্ছে না। এখন এডি স্কুলে বলো বা বিডি স্কুলে বলো, সেই সমস্ত ছাত্রছাত্রী আসছে বেশিরভাগ, যারা হয়তো পড়াশোনার প্রতি অতটা বেশি ফোকাসড না। তো তুমি কি করে কলকাতা থেকে ভালো রেজাল্ট এক্সপেক্ট কি করে করা যেত? যেটা গ্রামগঞ্জে ওদের তো অপশন নেই না, ওদের ওখানে খুব দূরে একটা সিবিএসসি স্কুল আছে, তার থেকে ভালো ভাই। ইভেন সব থেকে বলতো সেখানে ইকোনমিক কন্ডিশনটা অতটা না যে একটা সিবিএসসি স্কুলে পড়ানো যেতে পারে, যার ফলে সরকারকেই, মানে সরকারি স্কুলগুলো এখনো প্রেফারেন্স চলছে। তো এই জিনিসটা ভালো, ওই জন্য ওখানে ভালো রেজাল্ট করছে। তো এটা গ্রাম বা শহর না, শহরের মানুষদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, মানে সময়ের সাথে যে পরিবর্তনটা হয়েছে সেই আরো হবে। কিছুদিন পর থেকে মফস্বলও তুমি ভালো রেজাল্ট পাবে না, পাবে গ্রামে, তার কিছুদিন পর থেকে গ্রামেও পাবে না। যত এই স্কুলগুলো বাড়বে, মানে সিবিএসসি, আইসিএসসি সামথিং যে স্কুল, তত এই ফ্লোটা কমতে থাকবে। ওরা তো রেজাল্টগুলো প্রডিউস করে দেখাচ্ছে না। আমরা একটা দেবদত্ত মাঝি নিয়ে পড়ে আছি, দেবদত্ত মাঝি আমাদের শহরে, এক্স্যাক্টলি, মানে দুর্দান্ত স্টুডেন্ট, মানছি আমি, এই একটা পড়ে আছি। ইভেন আর একজন আছে আমাদের, কালকে আমি ওর সাথে কথা বললাম, সমুদ্র, ও সম্ভবত 27th হয়েছে অল ওভার ইন্ডিয়া র্যাঙ্কিং। তো ওর সাথে কথা বললাম, ওর কোটাতে পড়াশোনা করছে। থিঙ্কিংটা না পুরো ডিফারেন্স। কোথায় গিয়ে পড়াশোনা করছে? কোটাতে। ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে কতজন জেই অ্যাডভান্স, জেই মেন্স কোয়ালিফাই করেছে? না। তাহলে আমরা এখানে অ্যাটমসফিয়ার কেন দিতে পারছি? তাই কেন, তুমি একটু বড় সার্কেল যাও, আইপিএস, তারপরে যে বড় বড় যে তোমার দিল্লির সব মুখার্জি নগর সব আছে। তো প্রবলেমটা হচ্ছে যে আমাদের বেঙ্গলে কোনো এডুকেশন হাব নেই। একটা এডুকেশন হাব হয় না,
এবার আশেপাশে 4-5টা ইনস্টিটিউট আছে, একে অপরের সাথে কম্পিটিশন, হেলদি কম্পিটিশন, আর বস ফাটিয়ে দিচ্ছে এখানে ইনস্টিটিউশনগুলো। ও যেটা বলছে সমুদ্র কালকে যে আলোচনাটা করলো, যে ওখানে যখন ধরো আমি তুমি আমরা 4জন পরীক্ষা দিচ্ছি, বা আমরা 4জন একই ব্যাচে আছি, আমাদের মধ্যে যাই হোক ওই আলোচনাটাই কালকে স্যার পড়িয়েছে কি বললো রে, এক্স্যাক্টলি এইটা হয়েছে ওইটা কি বলছি, আমরা খেলছি, খেলার সময় খেলছি, বাট খেলার শেষে দেখা গেলো যে 10 মিনিট খেলার শেষে আমরা বাড়ি ফিরছি, বাট বাড়ি ফেরার সময় ওই ডিসকাশনই হচ্ছে যে ভাই কালকে স্যার কি পড়িয়েছে, আমরা কি পড়বো, ওই জায়গায় আমার আটকে গেছে। তো এনভায়রনমেন্টটাই পুরো ডিফারেন্স, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল একদমই নেই। আছে ভোট ব্যাংক, আছে চায়ের কাপে আড্ডা, আছে নদীর না পাড়ে গল্প। এগুলো আমার মনে হয় যে থাকুক, ভোট ব্যাংক, চায়ের কাপের আড্ডা, সরকারকে কোশ্চেন করা, এটা বাঙালিদের মধ্যে কিন্তু সংখ্যাটা বেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ চায়ের কাপে আড্ডা তো ইজি, তো একদম তোমার চায়ের কাপে আড্ডা দিতে লাগবে 10 টাকা, হ্যাঁ, তুই 5 টাকার চা কিনবে, 5 টাকার সিগারেট কিনবে, ব্যাস। না এখন তো 6 টাকা হয়ে গেছে বোধহয়, সে তাহলে 11 টাকা আর কি। তো 5 টাকার চা, 6 টাকার সিগারেট, 11 টাকা। তুমি 11 টাকায় ভাই নিজের 2 ঘন্টা কাটিয়ে দিচ্ছ বস। আর সঙ্গে তো ফোন আছে। এক্স্যাক্টলি, তো ইজি, এর থেকে ইজি কিছু হতে পারে? তোমায় কোচিং সেন্টার বা এডুকেশন হাব তৈরি করতে গেলে পয়সা লাগবে, সময় লাগবে, দায়িত্ব নিতে হবে, হাজার হাজার ছেলে মেয়ের দায়িত্ব, কোথায় সেটা? সেগুলো কে নেবে? লোকে তো ক্রিটিসাইজ করতে ব্যস্ত, লোকে তো নেগেটিভ কমেন্ট করতে ব্যস্ত, কে নেবে দায়িত্ব? একটা টিচার যদি অন্য টিচারের ভিডিওতে গিয়ে বলে যে আপনি খারাপ পড়ান, সেই টিচার যদি খারাপ পড়ায়ও, তাও কোনো টিচারের গিয়ে বলা উচিত না, স্টুডেন্টরা গিয়ে বলুক। ওই টিচার গিয়ে বলছে মানে কি? ওই টিচার গিয়ে বলছে মানে সে নিজেকে আলটিমেটলি, তার প্রচুর সময়, প্রথম কথা হচ্ছে এটা, এইটাই বিষয়, তার প্রচুর সময়, সে ওই সময়টা ব্যবহার করছে না। মানে আমি যখন দেখি যে একটা টিচার খুব খারাপ পড়াচ্ছে, নিজেকেই বলি না যে কোনো আপ তো বহুত গন্দা পড়া রে, আরে ভাই নিজের মনে রাখ না। না অ্যাজ পার তোমার কলিগ যদি ধরা যায়, অ্যাজ পার কলিগ তুমি গাইড করো, কারণ ইভেন তোমারও টার্গেট, তারও টার্গেট ছাত্রদের ভবিষ্যৎ করা। তার মানে ছাত্রদের ভবিষ্যৎ, আমার কলিগকে নিশু না, আমি ওকে ডাইরেক্টলি বলতে ভাই তুই এটা এইভাবে পড়াতে, আমাকে পার্সোনালি মেসেঞ্জারে এসএমএস করুক যে আপনার পড়ানোটা মনে হচ্ছে এই জায়গায় একটু বেটার করলে ভালো বুঝতে পারবে। এক্স্যাক্টলি, তো সমাজটা এইভাবে চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, আর ওটাই নেই এখন। তো সামনাসামনি অপমান করলে ভালো লাগবে না। মানে আমি বড়, মানে সব থেকে বড় কথা আমি সব থেকে বেস্ট, আমি হনু, মোদ্দা কথা এইটা বোঝাতে ব্যস্ত আমরা সবাই। আমি শুধু শিক্ষার ব্যবস্থা বলছি না, প্রত্যেক ক্ষেত্রে, যে আমি যদি একটা জায়গায় আড্ডাও দিই আমরা সবাই মিলে, আমি ভাই হনু, আমি বুঝি সব, আমি জানি সব, আমি এটা মানে বোঝাতে ব্যস্ত থাকি। আমার কিছু কিছু বন্ধু আছে, তারা, আমি তাদেরকে বলি না, তারা হয়তো এখন জানবে, যে কোনো টপিক যদি শুরু হয়, তারা নিজের একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে চিল্লামিল্লি করে প্রচুর কিছু, আমি যদি সেই টপিকটার সম্বন্ধে জানিও না, আমি তখন কিচ্ছু বলি না। ফেসবুকে একটা রিল খুব ভাইরাল হয় জানো তো, মানে একটা মিম, হ্যাঁ, যেখানে দেখা যায় একটা বড়, পারফেক্ট বড়, ব্রেনটা বড়, ব্রেনটা ছোট, চিল্লাচ্ছে বেশি, ব্রেন বড়, চুপ আছে। ওটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর আমি বলছি না, ওই মিমটা দেখার আগের থেকে এটা আছে, আনসারের কথা আগে থেকে যেরকম ছিল, ওটা আগের থেকে আছে। আমি না কিছু বলতে পারি না, আমাকে যখন বলে যে, যখন দেখছি ভুলভাল বলছে, আমি না ক্রস করতে চাই না। যদি ভুলভালটা বলতে, পুরো ভুলটা শেষ কর, তো যদি আমি আটকাই, তুই আরো কিছু বেশি ভুল বলবি না। আমার না মজা লাগে, আমি যখন সব জায়গায় থাকি এখন, আমার খুব মজা লাগে, মানে কিছু বলছে, আচ্ছা ভাই হ্যাঁ, মানে আরো উস্কাই, আচ্ছা এটা কি ভাই, এটা মানে কিছু কিছু সঙ্গ সব ব্যাচেই থাকে, সব জায়গায় থাকে বন্ধু বান্ধবের। আমি একসময় খুব বলতাম, সবসময় চেষ্টা করতাম ভাই আমি ঠিক, এবং আমার মধ্যে এই গুণটা ছিল, বদগুণটাই, যে ভাই আমি ঠিক না। কারো একজনের কথা শুনেছিলাম যে ভাই ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। তো ওই কথাটা পুরো আমাকে চেঞ্জ করেছে। আমি তারপর থেকে চেষ্টা করি এখনো, ইভেন আমি ভালো শ্রোতা কখন বলো তো, যারা ভুলভাল কথাবার্তা বলছে খুব ভালো করে শুনি, তুই কতটা ভুল বলতে পারবি, এবং আমি বোঝাই না যে আমি জানি ব্যাপারটা, একদম বল, আচ্ছা তুমি শোধাতে পারবে না ওকে। কেউ 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 সাপোজ বলছে যে ভাই তুই জানিস ভাই ওই জায়গাটা ফাটাফাটি, ঠিক আছে ভাই দুর্দান্ত, আমি জায়গায় যে জানি যে পুরো বেকার, ভাই ফাটাফাটি জায়গাটা দারুণ, আচ্ছা কি কি পাওয়া যায় ওখানে, আচ্ছা আচ্ছা ওটা দারুণ, আমরা খেয়ে দেখেছি কিন্তু ফালতু জিনিস, দারুণ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পুরো ইনফরমেশনটা নিই, একদিন যেতে হবে। পুরো আমি বলি যে ভাই আমি ওই জানি তো গেছিলাম একদিন ওখানে, জানিস তো, ও আচ্ছা তুই গেছিলি, কেরম লেগেছে, ফালতু লেগেছে, তখন মুখটা ছোট হয়ে যায়, মুখ ছোট না তো, আচ্ছা তো ফালতু লেগেছে। আমি যে ওকে এতক্ষণ ধরে বলছি, আমি যে ওকে আটকালাম না, ওটাকে রেসপেক্ট করে, তখনও বুঝতে পারে যে এর সামনে আর কোনোদিন ভুলভাল কথাবার্তা, যদি সে বোঝার ক্ষমতাটা থাকে তবে গিয়ে তুমি সেই অ্যাপটা, নইলে কিন্তু তখন পর্যন্ত সে স্টিল একই জায়গায় থাকবে। অশেষ ধন্যবাদ তোমাকে, এত সুন্দর টাইম দিলে, শুধু না মানে ডাকার জন্য তো না, তোমাকে ডাকতামই আমরা, এটা শিওর,
বাট তুমি এত সুন্দর টাইম দিলে, আমি গাছ ঘুরি দেখিনি, টাইম দেখিনি। আর সব থেকে বড় কথা, আজকের পডকাস্টে আমার মনে হয় না যে আমরা কোনো প্রশ্ন বাকি ছিল বা আগে পরে ছিল এরকম কিছু প্ল্যান করে কথা হয়েছে। সবটাই মন থেকে যেরকম এসছে, ভীষণ ভালো লাগলো। আরেকদিন রেডি থাকো। একদম, অবশ্যই। আগে বেশি গালাগালি খেয়ে নাও, তারপর বলছি। অবশ্যই চেষ্টা করছি এদের বেশি গালাগালি খেতে পারি, সেই দিকে আমি এগোচ্ছি। চলো এগো, আমাদের জন্য শুভকামনা হইলো, তোমার মানে তোমার স্বপ্নে পৌঁছানোর জন্য, গালাগালির জন্য নয় অবশ্যই। তো থ্যাংক ইউ।